মনে হয় এখন মঙ্গল গ্রহে আছি। আম্মুকে দিলাম ফোন, কিছুক্ষণ রিং হওয়ার পর ধরলো। কি বলবি বল। আম্মু, তোমার জন্য একটা গুড নিউজ আছে। বল। বলছি কি, পেঁয়াজ কিনতে তো সব টাকা চলে যাবে। কেন? পেঁয়াজ তো সস্তা আছে। আম্মু, পেঁয়াজের কেজি এখন 260 টাকা। দেখ, টাকা মারার ধান্দা করবি না। আম্মু, আমি সত্যি বলছি, তোমার মাথায় হাত দিয়ে বলছি। তো কি করবি এখন? তুমি কি পেঁয়াজ ছাড়া রান্না করতে পারবে? যে টাকা দিয়ে পেঁয়াজ কিনবো সেই টাকা দিয়ে একটা বড় থেকে রুই মাছ পাবো। পেঁয়াজ ছাড়ে রান্না তোর মাথা দিয়ে করব। কি আর করার, 1 কেজি নিয়ে আয়। ওকে বলে কেটে দিলাম। ইসরে, আজ তো আর ধান্দা হবে না, সবকিছুর জন্য শালার পেঁয়াজ তাই। চাচা, 1 কেজি পেঁয়াজ দেন তো। এই নাও। তারপর একে একে সব বাজার শেষ করে বাসার দিকে হাঁটা ধরলাম। মাঝপথে দাঁড়িয়ে টাকা গুনে দেখি শুধু আর 200 টাকা আছে। যাক, কপালে যা আছে তাই পকেটে ঢুকাই আগে। বাসার কাছাকাছি যখন আসলাম তখন একটা বোরকা পরা মেয়ের দিকে আমার চোখ আটকে গেল। আমি চোখ সরাতেই পারছি না, হা করে তাকিয়ে আছি। কি মায়াবী চোখ জোড়া, যে কেউ তার চোখের মায়ায় পড়ে যাবে। আমি এক ধ্যানে তাকায় আছি। আমি খেয়ালও করি নাই মেয়েটি আমার সামনে চলে এসেছে। কি মিস্টার, এইভাবে তাকিয়ে আছেন কেন? মেয়েটির কথায় আমার ধ্যান ভাঙলো এবং সাথে সাথে লজ্জাও লাগলো। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। মেয়েটি আমাকে আর কিছু বলতে না দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। যাওয়ার সময় পিছন ফিরে আমার দিকে কেমন করে জানি তাকিয়ে আবার হাঁটা ধরলো। সত্যি বলতে আমি ওর চোখের মায়ায় পড়ে গেছি। আমিও বাসায় চলে এলাম। মাই ডিয়ার আম্মু, কই তুমি? ধরো তোমার বাজার। দে। এই বলে আমার হাত থেকে নিয়ে নিল। যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ওকে। এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে খেতে বসলাম। আম্মু বসলো। আম্মু, আব্বুকে বলো বিদেশে আর থাকতে হবে না, দেশে চলে আসতে বলো। এসে কি করবে? কি করবে মানে? বাবা ছেলে মিলে পেঁয়াজের ব্যবসা করব আর টাকার পাহাড় বানাবো। বক বক না করে খা। আর কিছু না বলে খাওয়া শুরু করলাম। খাওয়া শেষে যখনই উঠতে যাব তখনই, শোন, তোর জন্য প্রাইভেট ঠিক করছি। কোথায়? তোদের শাইলা ম্যাডামের কাছে। কি? ওই বজ্জাত মহিলার কাছে আমি পড়বো না। আসলে ম্যাম একটু রাগী তো তাই। আমি যেতে যখন বলছি তুই যাবি, ব্যাস। আমি আবার আম্মুকে ভয় পাই তাই। হ্যাঁ। এই বলে রুমে চলে আসলাম। এসে শুয়ে শুয়ে ফেসবুকিং করছি। মা, দেখি গোটা ফেসবুকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। প্রাইভেটের টাইম হলে বই খাতা নিয়ে ম্যাডামের বাসায় চলে এলাম। ম্যাডামের বাসায় আমাদের এলাকায়, তাই আসতে বেশিক্ষণ লাগে না। কলিং বেল চাপ দিতেই, কিছুক্ষণ পর দরজা খুলে দিতেই আমি তো অবাক, একটা সুন্দরী মেয়ে দরজা খুলে দিল। দেখতে মাশাআল্লাহ। ম্যাডামের মেয়ে আছে সেটা তো জানতাম না, কখনো শুনিনি। বেড়াতে আসছে মনে হয়। হঠাৎ মেয়েটির ডাকে ভাবনার ছেদ ঘটলো। কাকে চাই? আমি ম্যাডামের কাছে পড়তে এসেছি। ও, আসেন। এই বলে মেয়েটা একটা হাসি দিয়ে চলে গেল। হাসিটার মানে কি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, মেয়েটার চোখ দুটো খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আবার ভাবনার জগতে ডুবে গেলাম। কোথা থেকে আবার এসে কি মিস্টার, ওখানে দাঁড়িয়ে থাকবেন নাকি? মেয়েটির কথায় আমি বাস্তবে ফিরে এলাম। ও হ্যাঁ, আসছি। এই বলে ভিতরে গেলাম। আমি জানি তুমি কি ভাবছো। তোমাকে এত বছর পর হাতের কাছে পেয়েছি। আহা, কি শান্তি। এখন একটু মজা লই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। জি ম্যাম। পড়া বের করো। দূর, আসার সাথে সাথে পড়া। নতুন আসলাম, চা নাস্তা না দিয়ে পড়া বের করতেছে শাকচুন্নি কোথাকার। কি হলো? কি এত ভাবছো বই বের না করে? জি করতেছি, মনে মনে গোষ্ঠী উদ্ধার করতেছি। আপনারা আবার কইয়েন না আমারে ভিটামিন দিবে সেই রাগী ম্যাডাম। কি কি সমস্যা আছে? সমস্যা তো অনেক আছে, কোনটা রেখে কোনটা বলবো? কি বিড়বিড় করতেছো? কিছু না ম্যাম, আমার এই অধ্যায়ের সমস্যা আছে। ওকে আমি বুঝিয়ে দিচ্ছি। ম্যাডাম বুঝিয়ে দিতে লাগলো। বুঝিয়ে দেওয়া শেষে, মিম, ওর জন্য নাস্তা নিয়ে আয়। মিম নামটা শুনে আমার মনের মধ্যে কেমন যেন করে উঠলো। নামটা খুব পরিচিত মনে হচ্ছে। ধুর, মাথা কাজ করছে না। যাক, ম্যাডাম দেখতেছি রাগী হলেও মোড়ের দিক দিয়ে ভালো আছে। না ম্যাডাম, তার দরকার নেই। তা বললে হবে না, তুমি আমার বান্ধবীর ছেলে। আজ অনেক দিন পর এলে। মেয়েটা কিছুক্ষণ পর নাস্তা নিয়ে এলো। তাহলে এর নাম মিম, যেমন মেয়ে তেমন নাম। ম্যাডাম, একে তো চিনলাম না। সে কি, তুমি ওকে চিনতেছো না? ও আমার মেয়ে। কি? ছোটবেলায় তোমরা একসাথে খেলতে, কত দুষ্টুমি করতে, সবকিছু ভুলে গেলে? আসলে আমার সত্যি কিছু মনে নেই। মিম মুচকি মুচকি হাসতেছে, কিছু মাথায় আসছে না। ও, আজকের মতো পড়া শেষ করে বাসায় চলে এলাম। রুমে এসে ভাবতে লাগলাম ম্যাডামের মেয়ে আমার খেলার সাথে ছিল, তা আমার মনে নেই। যাই আম্মুর কাছ থেকে জিজ্ঞেস করে আসি। আম্মু রুমে এসে, আম্মু কি করছো? দেখতেছিস না, কিছু বলবি? ম্যাডামের মেয়ে আছে সেটা তো জানতাম না, তুমি তো বলো নাই।
সে কি, তোর মনে নেই? তোরা ছোটবেলায় সব সময় একসাথে থাকতি, কত দুষ্টুমি করতি, একজনের চকলেট আরেকজন চুরি করে খেয়ে ফেলতি, তা নিয়ে তোদের মারামারি শুরু হয়ে যেত। ওর নাম কি? মিম। তাই তো বলি, ম্যাডাম যখন নামটা ধরলো আমার এমন কেন লাগলো? আমার তো কিছুই মনে পড়ছে না। মনে পড়বে কেমনে? ও যখন 5 বছর ছিল তখন ওকে ওর নানু বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকে তোদের আর দেখা হয়নি। ও, তা হঠাৎ ওর কথা জিজ্ঞেস করছিস কেন? আজকে পড়তে গেছি যে তখন ম্যাডাম পরিচয় করে দিছে। সে কি, মিম মামুনি কখন আসছে? আমি কি জানি? আচ্ছা, মিমকে কাল তোর সাথে নিয়ে আসিস। আমার আর কাজ নেই, মুই পারুম না। এই বলে রুমে চলে গেলাম। রাতে খাওয়ার সময় হলে খেয়ে শুয়ে পড়লাম। সকালে ওই উঠ। না, আর একটু ঘুমাই। আর ঘুমাতে হবে না, স্কুলে যেতে হবে তো। আচ্ছা, উঠছি, যাও। এক্ষুনি উঠ, আমি গেলে তুই আবার ঘুমিয়ে পড়িস। আমার সামনে ওঠ। দূর, ভাল লাগে না। এই বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে স্কুলের জন্য রেডি হয়ে নাস্তা করতে চলে গেলাম নিচে। নাস্তা করে আম্মুকে বলে বেরিয়ে গেলাম। রাস্তায় হাঁটতেছি আর গান করতেছি। একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে, এই গানটা গাইতেছি। হঠাৎ সামনে তাকিয়ে দেখি সত্যি একটা বোরকা পরা মেয়ে যাচ্ছে। গাইছি গান, এখন দেখতেছি সত্যি সত্যি বোরকাওয়ালি। আমারও মেয়েটিকে দেখার ইচ্ছে হলো, তাই আমি মেয়েটিকে ডাক দিলাম। মেয়েটিকে ডাক দিতে শালা আমি তো অবাক, এ তো দেখি কালকে সেই মেয়েটা, মানে রাস্তায় যার চোখের মায়ায় পড়ে গেছিলাম। মেয়েটির সাথে সাথে দাঁড়িয়ে গেল। আমি আবার মেয়েটির চোখের মায়ায় পড়ে গেছি। এক পলক তাকিয়ে আছি। এই যে মিস্টার, এইভাবে তাকায় আছেন কেন? মেয়েটির কথায় আমার ঘোর কাটলো। কই, ইস্কি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। আপনি কালকে সেই ছেলেটি না? না না, মানে হ্যাঁ। আপনি তোতলা নাকি? আমি তোতলা হতে যাবো কেন? কি সব বলছেন? তাহলে এরকম করেন কেন? না মানে আসলে আমি কোনো মেয়ের সাথে কথা বলি নাই তো, তাই আমার না মেয়েদের সাথে কথা বলতে লজ্জা করে। আইসে আমার লজ্জাবতী। আমি আপনার হতে যাব কেন? চান্দু, তুমি তো দেখতেছি খুব দুষ্টু হয়েছো। তোমার দুষ্টুমি বের করছি। বেঁচে আছেন নাকি? তো কোথায় যাব? আচ্ছা, কি জন্য ডাকলেন সেটা বলেন। আমার আবার স্কুলের দেরি হয়ে যাচ্ছে। কোন স্কুলে যাবেন? মেয়েটি একটি স্কুলের নাম বলল। আমিও তো ওই স্কুলেই পড়ি, চলেন একসাথে যাওয়া যাক। চলেন। দুজনে পাশাপাশি হাঁটতেছি। আমার কেমন কেমন জানি লাগতেছে। আচ্ছা, আপনাকে তো কোনোদিন স্কুলে দেখি নাই, নতুন নাকি? ও দূর, শুধু বকবক করে যাচ্ছি। আপনার নামটাই তো জানা হলো না। আমি নুসরাত, আপনি? রিমন। আপনি কোন ক্লাসে ভর্তি হয়েছেন? ক্লাস 10-এ। আমিও। যাক, ভালো হলো, ওর মায়াবী চোখগুলো প্রতিদিন দেখতে পারবো। কথা বলতে বলতে স্কুলে চলে আসলাম। দুজনে একসাথে ক্লাসে প্রবেশ করলাম। ওমা, দেখি আমার বন্ধুরা ভূত দেখার মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি গিয়ে ওদের পাশে বসলাম। কিরে হালা, এইভাবে তাকায় আসোস কেন? তোর সাথে বোরকা আলীটাকে? কেউ না। বুঝি সব বুঝি। বেশি বুঝিস বলে তো পরীক্ষায় আন্ডা মারস। দেখ, আমার একটা মান সম্মান আছে, তুই কিন্তু আমাকে অপমান করছিস। রাগ তোর অপমান, ক্লাসে মন দে। তারপর স্যারের কথায় মনোযোগ দিলাম। হঠাৎ মেয়েটির দিকে চোখ পড়তে দেখি ও আমার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। দূর, আমি কি মেয়ে করছি? ওর নাম তো নুসরাত। আমি ওর দিকে তাকাতেই ও চোখ ফিরিয়ে নিল। কিছুই তো মাথায় আসছে না। এইভাবে ক্লাস শেষ করে বাইরে বের হয়ে ওর জন্য অপেক্ষা করতে থাকি। ও বেরিয়ে এলে চলেন যাওয়া যাক। চলেন। আসার সময় তার সাথে তেমন কথা বলিনি। কতদূর আসার পর নুসরাত দাঁড়িয়ে গেল আর ভাবতে লাগলো, এই রে, আমি যদি ওর সাথে যাই তাহলে তো ও আমার বাসা চিনে ফেলবে, আমাকে সন্দেহ করবে। কি হলো, দাঁড়িয়ে গেলেন কেন? না মানে, আমার একটু কাজ আছে, আপনি চলে যান। ওকে, বাই। তারপর বাসায় এসে সোজা রুমে চলে গেলাম। তারপর গোসল করে নিচে খাবার খেতে চলে আসলাম। খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। গিয়ে শুয়ে শুয়ে মেয়েটার কথা ভাবতেছি, কেন জানি না ওর প্রতি টান অনুভব করি। তারপর প্রাইভেটের টাইম হলে বই খাতা নিয়ে যখন বেরিয়ে যাব, আসার সময় মামুনিকে নিয়ে আসবি। আমি পারবো না, এই বলে বেরিয়ে গেলাম। ম্যাডামের বাসার সামনে এসে কলিং বেল বাজানোর সাথে সাথে ম্যাডামের মেয়ে দরজা খুলে দিল। কেমন আছো রিমন? ভালো, আপনি? ভালো। ওই কুত্তা, তুই আমাকে আপনি করে কথা বলতেছো কেন? কি বেয়াদব মেয়ে রে বাবা, সুন্দর করে কথা কন। অপরিচিতদের সাথে কিভাবে কথা বলে জানেন না? রিমন, তোমার কিছু মনে পড়ছে না? আমরা একসাথে কত খেলেছি, কত মারামারি করেছি। না, মনে পড়ছে না। ওকে রাগানোর জন্য বললাম, কিছু না বলে চলে গেল। ওর চোখের কোণে পানি দেখলাম। আমি কি এমন বললাম যে ওর চোখে পানি? সেগুলো পরে ভাবা যাবে। আমি সোজা টেবিলে গিয়ে বসলাম। ম্যাডাম আসলে পড়া শুরু করলাম। পড়তে পড়তে পেটের ভিতর সামসভাইয়ের গান শুরু হয়ে গেল, মানে খিদে লাগছে। কাল প্রথম আসছি বলে নাস্তা দিছিল, আজ আর দিচ্ছে না। আম্মু, তোর বান্ধবী এত কিপটা কেন? পড়া শেষ করে যখনই আসতে যাব তখনই। ওই, আমাকে ফেলে চলে যাচ্ছ কেন?
আমি ওর দিকে তাকাতেই টাসকি খেয়ে গেলাম। ও বলে বোঝাতে পারবো না। নীল ড্রেস, সাথে হিজাব। আপনি কোথায় যাবেন? তোমার সাথে তোমাদের বাসায়, তোমার আম্মুকে দেখতে। সে কখন দেখেছি। ওকে সাথে করে নিয়ে যা। ওকে, আসেন। তারপর দুজনে বাসার দিকে রওনা দিলাম। দুজনে পাশাপাশি হাঁটতেছি তখন। আচ্ছা, তোমার জিএফ নেই? এটা কি আবার? ও মা, যেন ছোট বাচ্চা। আসো একটা পাপ্পি দিই। কি মেয়ে রে বাবা, লজ্জা শরম কিছু নাই? শোনো, তোমার থাক বা না থাক, আজ থেকে কোনো মেয়ের দিকে তাকাবে না। হ্যাঁ, বললেই হলো। একবার তাকিয়ে দেখ, তখন দেখবি। কি গুন্ডি মেয়ে রে বাবা। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর আম্মু দরজা খুলে দিল। কি রে, তোর সাথে এই মেয়েটাকে? তোমার বান্ধবীর গুন্ডি মেয়ে। দেখ, গুন্ডি বলবি না একদম। ভালো না হলে কিন্তু দাঁড়া, আগে আন্টিকে সালাম করে নি। এই বলে আম্মুকে পায়ে ধরে সালাম করলো। আরে ওঠ, তুমি কত বড় হয়ে গেছো, অনেক সুন্দর হয়ে গেছো আগের থেকে। কেমন আছেন? ভালো মা, তুমি কেমন আছো? ভালো। তোমাকে সেই কবে যে দেখেছি, আমাদের ভুলে গেছো মনে হয়। না আন্টি, আমি আপনাদের সব সময় মনে রাখছি। আপনাদের কথা আম্মুর কাছ থেকে জিজ্ঞেস করতাম। এখানে দাঁড় করে থাকবে নাকি? আমি তো ভুলেই গেছি। আসো মা, ভিতরে আসো। আমাকে আসতে বলবে না? না, তোর আসতে হবে না। ও, এখন ওই গুন্ডিটাকে পাইছো, আমাকে আর দরকার নেই। কি বললি তুই? রেগে একেবারে লাল টমেটো হয়ে গেছে, প্লাস ইচ্ছে করছে সস বানিয়ে খেয়ে ফেলি। যখনই আমার দিকে তেড়ে আসতে যাবে তখনই দরজার সাথে হোঁচটকে সোজা আমার উপর। আমি সামলে ওঠার আগেই নিচে পড়ে গেলাম। আমি নিচে, ও উপরে, কেউ কিছু বলছি না। একজনের দিকে একজন তাকিয়ে আছি। কেমন মানে আমার খুব ভালো লাগছে। এতক্ষণ ধরে আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাণ্ড দেখছে, আর চোখগুলো হাঁসের ডিমের মতো করে ফেলছে। আমাকে মেরে ফেলবেন নাকি? উফ, একের আটার বস্তা, সরেন আমার উপর থেকে। তারপর ও তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে গেল। এই, কি বললা? আমি আটার বস্তা, তাই না? তা নয়তো কি, আটার বস্তা না তো পানির বস্তা নাকি? এই, তোরা থামবি? কতদিন পর মেয়েটি এলো আর তুই ওর সাথে ঝগড়া করতেছিস? মা, তোমার কোথাও লাগেনি তো? না আন্টি, আমি ঠিক আছি। আদিক্ষেতা দেখে আর বাঁচি না। এই বলে আমি আমার রুমে চলে গেলাম। এসে ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি ও মায়ের সাথে বসে বসে গল্প করছে। আমি গিয়ে ওদের সাথে গল্প করতে লাগলাম। এভাবে গল্প করতে করতে ডিনারের টাইম হলে আম্মু খেতে ডাকে। আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম। আমার সামনাসামনি বসেছে। আম্মু খাবার দিলে খাওয়া শুরু করলাম। হঠাৎ পায়ে কিসের যেন স্পর্শ অনুভব করলাম। নিচে তাকিয়ে দেখি সাথী পা দিয়ে সুরসুরি দিচ্ছে। আমি ওর দিকে তাকিয়ে দেখি ও মিটিমিটি হাসছে। আমি আবার যাওয়া শুরু করলাম। খাওয়া শেষ করে যখনই উঠতে যাব তখনই, রিমন, আমাকে একটু বাসায় দিয়ে আসো। সে কি মা, এতদিন পর এলে? না, আজ এইখানে থাকো, কাল সকালে যেও। না আন্টি, অন্য একদিন আসবো। আজ আসি। রিমন চল। আমি পারবো না। কেন? আমার ভয় করতেছে। এত রাতে বাড়ির বাইরে যেতে আমি পারবো না বাবা। তাহলে আমি একলা যাব? তোর ভয়ের কুষ্টি কিলায়, ও মেয়ে মানুষ একা একা যাবে কেমনে? আমি তো ভয়ে না থাক বললাম না। আবার আমার কষ্টে গড়া মন, মান সম্মানের দাগ পড়বে। আমার মতো শিশুর দিকে এভাবে ধমকাচ্ছ কেন? আমি যাচ্ছি তো। এই তো গুড বয়। গুড না ব্যাড সেটা পরে জানতে পারবি, শাকচুনি কোথাকার। আবার আসবে কিন্তু। এখন আসি তাহলে, চল। তারপর দুজনে বেরিয়ে পড়লাম। নির্জন রাস্তায় দুজনে পাশাপাশি হাঁটতেছি, কেউ কিছু বলছি না। হঠাৎই আমার হাত ধরে ফেললো। আমার গায়ে একটা কম্পন দিয়ে উঠলো। আসলে এর আগে কোনো মেয়ের হাত ধরিনি তো, তাই। এই, আপনি আমার হাত ধরলেন কেন? ছাড়েন বলছি। আমার না খুব ভয় করছে। এর আগে কোনোদিন এত রাতে রাস্তায় নামি নাই তো। ওকে, তবে আমার কিন্তু লাগছে। কি লাগছে? সুরসুরি লাগছে। বলার সাথে সাথে ও হেসে দিল। পাগল ছেলে। ওইসে এবার চুপ করে হাঁটেন। তারপর দুজন হাত ধরে চুপচাপ হাঁটতেছি। দুজনকে মনে হচ্ছে প্রেমিক প্রেমিকা। আমার অন্যরকম অনুভূতি হচ্ছে। আপনাদের ধরতে ইচ্ছে হচ্ছে বুঝি। হাঁটতে হাঁটতে ওদের বাসায় এসে গেলাম। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর ম্যাডাম দরজা খুলে দিল। নায়িকার নাম মিম থেকে সাথী নাম দেয়া হলো। ধন্যবাদ সবাইকে। সাথীকে দিতে এলাম। আমি এখন চাই। যেতে পারবে তো? না হয় এখানে থেকে যাও। না ম্যাম, পারবো। আমি তাহলে যাই। আচ্ছা, সাবধানে যেও। আমি আর কিছু না বলে হাঁটা ধরলাম। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। এসে রুমে গিয়ে শুয়েই ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। রাস্তায় হাঁটতেছি। এ মা, আবার দেখি কালকে সেই বোরকাওয়ালি দাঁড়ায় আছে। হাই, কারোর জন্য অপেক্ষা করছেন বুঝি? কি, আপনাকে আসতে দেখে দাঁড়াইছি একসাথে যাওয়ার জন্য। ও, তাহলে চলেন, দুজন হাঁটতেছি। আচ্ছা, আপনার বাসা কোনটা? এলাকায় নতুন আসছেন মনে হয়। হ্যাঁ। আপনার বাসা কোনটা? তোমার মেয়ে। কি? কালকে আপনাকে যেখান থেকে বিদায় দিচ্ছিলাম ওখান থেকে একটু ডানে গিয়ে আবার বামে। আমি আর কিছু বললাম না, নীরবে হাঁটছি। নীরবতা ভেঙে, আচ্ছা আমরা কি আগাইতে পারি? মানে?
মানে তুমি করে বলতে পারি। হুম। ওর সাথে কথা বলতে বলতে স্কুলে চলে এলাম। আমি ওর আগে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ হলে আবার দুজন একসাথে বাসার নিচে রওনা দিলাম। ওর বাসার সামনে এসে পড়লে ওকে বিদায় দিয়ে আমিও আমার বাসায় চলে আসলাম। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর দরজা খুলে দিতেই শালা আমার তো প্যান্ট নষ্ট হওয়ার অবস্থা। আম্মু দেখি হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে আর ব্যাঙের মতো ধুর সাপের মতো ফুসছে। আমি তো ভয়ে কাবু হয়ে গেলাম। মুই তো কিছুই হরি নাই। ওগো আম্মু, তুমি এইভাবে খাড়াই আছেন কিল্লাই? অনুর আসেন নবাবের বেটা, আপনার অপেক্ষায় করতেছি। তো হাতে ঝাড়ু কেন? সেটা কিছুক্ষণ পর টের পাইবেন। আসেন, বাইরে দাঁড়িয়ে থাকবেন নাকি? ও মা, এত সম্মান কই রাখুম? আজ ঝাড়ু থেরাপি খেতে হবে। অবস্থা বেশি ভালো না। কি রে, কি ভাবিস? ভাবতেছি তুমি আমাকে আজ যেভাবে সম্মান দিয়ে কথা বলছো, এত সম্মান আমার শ্রদ্ধাভাজন ড্যাডিকে করছো কিনা সন্দেহ। কি কি বললি? আমার কান টেনে ধরে বাসার ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। এইবার বল, কোন মেয়ের সাথে এত লুতুপুতু করতেছিস? কি সব আজে বাজে কইতেছো? তোমার শরীর ঠিক আছে? এই বলে কপালে হাত দিতে যাব তখনই আম্মু দিল একটা হাঁটু বরাবর। বল, মেয়েটাকে? আই ক্যানে জেন্নুম। আমার তো মেয়ে মানুষ দেখলে কেমন কেমন জানি করে। কি করে? শরম করে। আমি মেয়েদের থেকে 2 হাত দূরে দূরে থাকি, আর তুমি বলছো আমি নাকি? ছি, আমার কইতে লজ্জা করতেছে। তোর লজ্জার গুষ্টি কিলাই। বল, এসব কতদিন ধরে চলছে? আচ্ছা আগে বলো, কোন হারামি আমার নামে এত বড় অপবাদ দিচ্ছে? সেটা তোকে জানতে হবে না। ঝাড়ু থেরাপি দিব নাকি সত্যিটা বলবি? আমি হাজার বললেও বিশ্বাস করবে না। যে আম্মুর কানে এই বিষটা সে ডোজ ভালো করে দিচ্ছে। আমি একটা বুদ্ধি করি, আর সাথী যে কখন এলে আমি এটা বলতেই আম্মু পিছনে ফিরে। এর ভিতর আমি উধাও, মানে এক দৌড়ে রুমে। আম্মু পিছনে ফিরে কাউকে না দেখে আবার সামনে ফিরতেই দেখে আমি নাই। দেখি আজ তোকে খাবার কে দেয়। আমি ওইদিকে রুমের দরজা বন্ধ করে দিছি। যেভাবে খেপেছে মনে হয় না ধরতে পারলে আস্ত রাখবে। আম্মু তো মুখে যা আসছে তাই বলছে। আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম আর রুম থেকে বের হইনি। ওপস, পেটের ভিতর হাডুডু খেলা চলছে। ওইদিকে আম্মুর ভয়, এইদিকে পেটের আর্তনাদ। কি করা যায়? বুকে 100 গ্রাম সাহস নিয়ে ডাইনিং টেবিলে গেলাম। দেখি খাবার রাখা আছে। আমি গিয়ে থালায় খাবার নিয়ে যখনই মুখে খাবার তুলছি তখনই কে যেন খাবারের থালা টান দিল। ও মা, এ তো দেখি আমার দয়ালু মাম্মি। কি নবাবজাদা, চুপি চুপি এসে খাওয়া হচ্ছে? আজকে আপনার খাওয়া বন্ধ। ওগো মা, আগে খাইতে দাও, তারপর যা শাস্তি দিও। না, এটাই তোর শাস্তি। যাও, খাবো না। এই বলে যখন চলে আসতে যাব তখনই আমিও কিন্তু এখনো খাইনি। আমি সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। কি বলছো? তুমি এতক্ষণ না খেয়ে বসে আছো কেন? আমার ছেলে যে না খেয়ে আছে, আমি কেমনি খাই? আমি সাথে সাথে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম। 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়লো আমার অজান্তেই। আমি তাড়াতাড়ি চোখ মুছে স্বাভাবিক হয়ে, তাড়াতাড়ি খেতে বসো, আমি তোমাকে খাইয়ে দিব। আমি আম্মুকে খাইয়ে দিতে লাগলাম আর আম্মু আমাকে। আসলে মায়ের ভালোবাসা এমনই, যতই রাগ থাকুক তবু সন্তানের প্রতি এক বিন্দু ভালোবাসাও কমবে না। মায়ের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। এইভাবে খাওয়া শেষ করে আম্মু তার আঁচল দিয়ে আমার মুখ মুছে দিল। আহা, আজ অনেক তৃপ্তি করে খেলাম। হয়েছে, যা এবার রুমে গিয়ে ঘুমা। ওকে মম। আমি রুমে এসে চিন্তা করতে লাগলাম কে আম্মুকে এমন একটা মারাত্মক খবর দিল। যেই হোক, তাকে একবার হাতের কাছে পাই আচ্ছা মতো পচা পানিতে চুবাবো। তারপর ঘুমের দেশে পাড়ি জমালাম। যখনই ঘুম থেকে উঠি আমি তো ঘড়ির দিকে তাকাতেই অবাক। 4:30 বেজে গেল আর আমি গাধার মতো ঘুমাচ্ছি। ম্যাডামের বাসায় পড়তে যাই 4টা, এখন 30 মিনিট লেট। ম্যাডাম যে রাগি জানি না কি করে। দূর, আজকে কার দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে বই নিয়ে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। কিছুক্ষণ পর ম্যাডামের বাসার সামনে এসে গেলাম। কলিং বাজিয়ে যাচ্ছি কিন্তু দরজা খোলার নামই নাই। আমার তো ইচ্ছে করছে দরজাটা ভেঙে ফেলি। অনেকক্ষণ পর দরজা খুলে দিল। দেখি সাথী দরজা খুলে দিচ্ছে আর মুখ টিপে হাসতেছে। কি হলো, হাসেন কেন? আজকে থেরাপি কেমন খেলে চান্দু? না, কিছু না। আমি আর কিছু না বলে ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি শ্রদ্ধেয় শিক্ষিকা বসে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ দেরি হলো কেন? আসলে কি বলবি সোজাসুজি বল। ম্যাম, এত ধমক দেন কেন? বলছি তো, আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। সামনে তোর পরীক্ষা আর তুই পড়ার প্রতি কোনো খেয়াল নেই। দেখ, এখন থেকে সব ফাজলামো বাদ দিয়ে পড়াশোনা কর। ম্যাম, আমাকে কি আপনার এরকম মনে হয়? আর মতো ভালো পোয়া এই এলাহাত আর নাও পাবে। হয়েছে, বই বের কর। বই বের করে বসে আছি। বাড়ির কাজ করছস? এইমাত্র করে এলাম। কই দেখি তো। সে কি ম্যাম,
এখানে কেমন করে দেখবেন? মানে? মানে বাড়ির কাজ তো বাড়িতে করে আসছি, যদি দেখতে চান তাহলে আমার সাথে বাড়িতে চলেন, কাজও দেখবেন, চা নাস্তাও করে আসবেন। এই সাথী, ব্যাগটা আনতো। ম্যাম বেদ দিয়ে কি করবেন? একটা গাধাকে পেটানোর জন্য। এখানে তো কোনো গাধা দেখতে পাচ্ছি না। সেটা একটু পর দেখতে পাবি। এই নাও তোমার বেত। ম্যাম ওর হাত থেকে বেদটা নিয়ে, হাত পাত। টাকা দিবেন বুঝি? না না, আমি নিতে পারবো না, আম্মু বলেছে কেউ কিছু দিলে না নিতে। ম্যাম তো রেগে বুম, কোন সময় ফাটবে আল্লাহ জানেন। তুই হাত পাতবি নাকি? ওইদিকে দেখতেছি সাথী দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। এই মেয়ে, তুমি এখানে কি করছো? দেখো না বড়রা কথা বলতেছে, বড়দের কথা শোনা ভালো না, যে তুমি জানো না বুঝি? কি বললি তুই? তুই বড়? ম্যাম ওকে এইখান থেকে চলে যেতে বলেন। নাও যাবে না, তোকে ওর সামনে পেটাবো। হাত পাত। আমাকে যদি চেয়ার থেকে উঠতে হয় তাহলে তোর খবর আছে। ওকে আমি হাত পাচ্ছি, কিন্তু ওর সামনে মাইগ্রেন না, আমার একটা 2 কেজি ওজনের সম্মান আছে তো। না, এটাই তোর শাস্তি। তোর মতো বাদুরের আবার সম্মান? আমি একটু দরজার দিকে তাকিয়ে দেখি দরজা খোলা আছে, যাক বুদ্ধিটা কাজে লাগাই। ওকে হাত পাচ্ছি, আমি মনে মনে একটা ঝাক্কাস প্ল্যান করছি, সেটা একটু পর টের পাবেন। ম্যাম যখনই আমাকে মারতে যাবে ঠিক তখনই ম্যাডাম কিছু বুঝে ওঠার আগেই আমি আমার হাত সরিয়ে সাথীর হাত টেনে জায়গা বরাবর বসিয়ে দিলাম। অমনি মানে মায়ের জায়গায় বরাবর পড়ছে। মায়ের আমার হাতে পড়ে নাই, মায়ের পড়ছে সাথীর হাতে। সাথী আর ম্যাডাম দুজনেই অবাক, আমি এটা করব কখনো ভাবতে পারি নাই। সাথী হাত ধরে কান্না করে দিল। ম্যামের হাতে জোর আছে বলতে হবে, ওইদিকে ম্যাম তো রাগে ফায়ার, চোখ দুটো লাল হয়ে গেছে। ম্যাম যখনই চেয়ার থেকে উঠে আমার দিকে তেড়ে আসতে যাবে তখনই আমি বই খাতা নিয়ে দিলাম দৌড়, এক দৌড়ে বাসায়। আমি হাঁপাচ্ছি। কি রে, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? রাস্তার কুকুরের তাড়াতাড়ি করছে। তো কিছুক্ষণ আগে গেলি, এত তাড়াতাড়ি চলে এলি যে? এমনি, এই বলে রুমে চলে গেলাম। রুমে এসে শুয়ে শুয়ে ভাবছি, ইস সাথীর খুব লেগেছে মনে হয়, ওর চোখের পানি দেখে আমার কেমন যেন লাগছে। আমার জন্য ওকে মাইটটা খেতে হলো। আমি না হয় মাইটটা খেয়ে নিতাম, একটু মজা করতে গিয়ে ওকে কষ্ট দিয়ে ফেললাম। না, কাল ওকে সরিয়ে বলে দিব, কিন্তু আমি ওখানে যাব কেমনে? ম্যাম যেভাবে রেগে আছে মনে হয় না আস্ত রাখবে। পরদিন আমি রাস্তায় সেই কখন থেকে বসে আছি, কিন্তু বোরকাওয়ালির কোনো খবর নেই। এইদিকে স্কুলের টাইম হয়ে গেল, মনে হয় আজ আর আসবে না। আমি হতাশ হয়ে স্কুলে চলে এলাম। ক্লাসে বসে আছি আর বারবার দরজার দিকে তাকাচ্ছি। কিরে, এইভাবে ছটফট করস কেন? কিছু না। কিছুক্ষণ পর দেখি ম্যাম ক্লাসে প্রবেশ করলো। আমি তো ভয়ে কাঁপতেছি। আমি জানতাম আজ ম্যামের ক্লাস আছে, তাহলে আজ স্কুলে আসতাম না। আজকে আমার উপর মনে হয় বুলবুল বয়ে যাবে। আমি ঘূর্ণিঝড়ে কথা বলতেছি, সবাই একসাথে গুড মর্নিং ম্যাম। মর্নিং। সিট ডাউন। সবাই বসে পড়লাম। আমি ম্যামকে না দেখে মতো বসলাম। ম্যাম পড়ানো শুরু করলো, কিন্তু আমার মনোযোগ বোরকাওয়ালির দিকে। আমি জানালার দিকে তাকিয়ে আছি, তখনই এরিমন দাঁড়া। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমি কিছু না বলে দাঁড়িয়ে গেলাম। ম্যাডামের চোখে স্পষ্ট রাগের ছাপ বোঝা যাচ্ছে। আমি তো ভয়ে কাঁচুমাচু হয়ে গেছি আর মনে মনে দোয়া দরুদ পাঠ করছি। এতক্ষণ আমি কি পড়ালাম বল? মাথা নিচু করে আছি। কি হলো বল? সরি ম্যাম। তুই এইদিকে আয়। আমি কিছু না বলে সামনে চলে গেলাম। ম্যাম দাঁড়ান, আমি আসি, তুই এইখান থেকে নড়বি না, এই বলে ম্যাম চলে গেল। কিছুক্ষণ পর ম্যাম ফিরে এলো, হাতে দেখে একটা বেত। আমার তো প্রাণ যায় যায় অবস্থা। আমার বুঝতে বাকি নেই যে ম্যাম কালকে ডাকটা আজ তুলবে। এখানে কেন আসিস? পড়ালেখার ধারের কাছে নেই? বল, এতক্ষণ কি পড়ালাম বল? আমি মাথা নিচু করে আছি। কি হলো বল? আমি তখনও মাথা নিচু করে আছি। আমার কোনো রেসপন্স না পেয়ে ম্যাম উড়াধুরা শুরু করে দিল। উপস, কি মাইট যে বাবা! ম্যাম প্লিজ মাইরেন না। কে শুনে কার কথা? ম্যাম তার কাজ নিয়ে ব্যস্ত। এইভাবে অনেকক্ষণ মারার পর থামলো। যা, ক্লাস থেকে বেরিয়ে যা। আমি কিছু না বলে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেলাম। হাঁটতে কষ্ট হচ্ছে, মাইরের কারণে সারা শরীর ব্যথায় টান টান টনটন করতেছে, অনেক জায়গায় ফেটে গেছে। আমি জীবনে এমন মাইর খাই নাই। কোনো রকম বাসায় এসে কলিং বেল বাজানোর পর আম্মু দরজা খুলে দিল। বাবা, তোর এই অবস্থা কিভাবে হলো? ম্যাম মারছে। কেন? পড়া পারি নাই তাই। কি এত বড় সাহস! পড়া পারিসনি বলে এইভাবে মারবে? আচ্ছা বাদ দাও, আমি রুমে গেলাম। আচ্ছা তুই যা, আমি তোর জন্য তেল গরম করে আনি। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আম্মু তেল এনে সারা গায়ে মালিশ করে দিল। মালিশ করা শেষে তুই শুয়ে থাক, আমি রান্না করতে গেলাম। পিঠটা বিছানায় লাগার সাথে সাথে ব্যথায় কুকড়িয়ে উঠলাম। কোনো রকম উপুর হয়ে শুয়ে আছি। ওইদিকে আম্মু ম্যামের কাছে ফোন দিয়ে, তুই কি করে পারলি আমার ছেলেটার এইভাবে মারতে? তুই ওকে যে আঘাতগুলো করছিস, ও তো ভালো করে হাঁটতেও পারছে না। ম্যাম চুপ করে আছে।
আসলে ম্যাম আমাকে মারার পর থেকে অনুতপ্ত। সামান্য পড়া পারে নাই বলে এইভাবে মারতে পারলি? আমি আমার ছেলেকে আজ পর্যন্ত একটা ফুলের টোকাও দেইনি। ম্যাম যখনই কিছু বলতে যাবে তখনই আম্মু ফোন কেটে দিল। তারপর আমার জন্য খাবার নিয়ে আসলো, খাবার খাইয়ে দিয়ে আমাকে ঘুমাতে বলে চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার খুব শীত লাগতে শুরু করলো। আমি শীতে কাঁপতেছি, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। বিকেলে মা এসে দেখে যে আমি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছি আর গোঙাচ্ছি। মা আমার কপালে হাত দিতেই দেখে যে জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে। আম্মু ডাক্তারকে ফোন করে বাসায় আনলো। ডাক্তার আমাকে দেখে কিছু ওষুধ লিখে দিয়ে আম্মুকে বলল, এইগুলা দিনে 3 বার করে খাওয়াবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আজ 3 দিন পর আমার জ্বর অনেকটা কমে গেছে। রুমের মধ্যে চোখ বন্ধ করে শুয়ে আছি। এমন সময় বুকে ভারী কিছু অনুভব করলাম। আমি চোখ খুলে দেখি একটা মেয়ে। আমি চেঁচিয়ে ওঠার সাথে সাথে মেয়েটা মুখ তুলল। ওকে দেখে তো আমি অবাক। আর কেউ নয়, সাথী। ও এখানে কেন? ওর চোখে পানি দেখতে পেলাম। এখন কেমন লাগছে? ভালো, কিন্তু আপনি কান্না করছেন কেন? সেটা তুই বুঝবি না। তুই জানিস আমি এতদিন ধরে তোরে না দেখে কত মিস করছি। আমাকে মিস করার কি আছে? কুত্তা, তুই জানোস না? তুই তো আমার কি? কিছু না। আসতে পারি? বাইরে থেকে কে যেন জিজ্ঞেস করলো। দরজার দিকে তাকিয়ে দেখি বজ্জাত ম্যামটা। আসসালামু আলাইকুম। অনুমতি নেওয়ার কি আছে, আসেন। এই বলে যখনই উঠতে যাব, থাক থাক, এই অবস্থায় উঠতে হবে না। এখন কেমন লাগছে বাবা? জি ভালো। আমাকে মাফ করে দাও বাবা, আমি রাগের মাথায়। আরে আপনি মাপ চাইছেন কেন? আপনি আমার শিক্ষক, আপনি মারতেই পারেন। তাও বাবা। ম্যামের চোখে পানি দেখতে পেলাম। কথা পরে বলিস, আগে নাস্তা খা। না, আমি এখন খাবো না, আমি এখন যাই, পরে আসবো। সে কি, আজ না খাইয়ে ছাড়ছি না? আজ না, আরেকদিন খাবো। তা বললে হবে না। আচ্ছা, সাথীকে রেখে যাচ্ছি, আমি এখন যাই। আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেল। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি। হঠাৎ কে যেন কাঁধে হাত দিল। পিছনে ফিরে দেখি সাথী। একা একা ছাদে কি করস? প্রকৃতি দেখি। সাথী আমার পাশে এসে দাঁড়ালো। আমি চুপ করে আছি। তখনই আচ্ছা, তুমি কাউকে ভালোবাসো? হঠাৎ সাথী এমন প্রশ্ন শুনে আমি অবাক। আপনি শুনে কি করবেন? না, এমনি। না, বাসি না। তবে তবে কি? তবে একটা মেয়েকে খুব ভালো লাগে। এই কথা শুনে সাথীর মনে ভয় ঢুকে গেল। কে? কে সে? আমার সাথে পরে একটা বোরকাওয়ালি মেয়ে। আমি ওর চোখগুলোর মায়ায় পড়ে গেছি। ওর চোখগুলো ঠিক তোমার মতো। এই এলাকায় নতুন আসছে। নাম কি তার? নুসরাত। এই কথা শুনে সাথী মনে মনে প্লাজো ড্যান্স দিচ্ছে। তার আজ খুব খুশি লাগছে। ওর ইচ্ছে করছে আমাকে জড়িয়ে ধরে পাপ্পি দিতে। তবুও অনেক কষ্টে খুশি আটকে রাখছে। তো তাকে তোমার ভালোবাসার কথা বলে দাও না। ও যদি আমাকে ফিরিয়ে দেয়, এই ভয়ে বলতে পারছি না। তবুও বলে দেখো, ও যদি তোমাকে মনে মনে ভালোবাসে তাহলে রাজিও হতে পারে। আমার ভয় করতেছে, এর আগে কাউকে বলি নাই তো। ছেলে মানুষের আবার ভয়? আচ্ছা দেখি। আচ্ছা তুমি লেখাপড়া করো না? না, কেন? কারণ আমার বিয়ে ঠিক হয়ে আছে। কি, কখন? ছোটবেলা থেকেই আমার বিয়ে ঠিক হয়ে আছে। কার সাথে? তখন দেখতে পাবে। ও আচ্ছা, নিচে চলো। আচ্ছা। নিচে এসে ওই, তোরা নাস্তা করতে আয়। আমি আর সাথে একপাশে বসে পড়লাম। নাস্তা শেষ করে আজ তাহলে আমি আসি। আজ থেকে যা। না, আরেকদিন। রিমন, ওকে দিয়ে আয়। আচ্ছা। রিমন, তুমি যাও, আমি আন্টির সাথে কথা বলে আসছি। ওইদিকে আপনি ওকে এই ব্যাপারে কিছু বলবেন না। তুই তো ভারী দুষ্টু। আম্মু আর সাথীর মধ্যে অনেক কথা হয়, সেটা আস্তে আস্তে জানতে পারবেন। আচ্ছা, বাই। সাথী বাইরে আসলে আমি ওকে ওর বাসায় দিয়ে আসি। পরদিন সকালে আম্মু, আমি গেলাম। না, আর কয়েকদিন পর যাস। আমি এখন পুরোপুরি সুস্থ। আচ্ছা, সাবধানে যা। আমি বাসার বাইরে এসে আমার চোখ কপালে, কারণ নুসরাত মানে বোরকাওয়ালি আমার বাড়ির সামনে। আমি ওর দিকে হা করে তাকিয়ে আছি। কি মিস্টার, এইভাবে তাকায় আছেন কেন? মুখটা বন্ধ করুন। ওর কথায় আমার ঘোর কাটলো। কিছু না। আপনি থুকু, তুমি আমার বাসা কেমনে চিনলে? পরে জানতে পারবে। না, এখন বলো। তোমাকে ফলো করে। কি, চোরের মতো আমাকে ফলো করছো? আমাকে বললে আমি তোমাকে নিয়ে আসতাম না নাকি? আচ্ছা, স্কুলের টাইম চলে যাচ্ছে, এখন যাওয়া যাক। না, আজকে স্কুলে যাব না, তোমাকে সাথে নিয়ে ঘুরতে যাব। এই কথা শুনে সাথী তো মহা খুশি। তবুও খুশি মনের মধ্যে রেখে, কি, স্কুল বাদ দিয়ে ঘুরতে যাওয়া? না, আগে স্কুল তারপর। প্লিজ, তোমাকে একটা কথা বলার ছিল।
আগে ক্লাস করব, তারপর যাব, ঠিক আছে? আচ্ছা। তারপর দুজন স্কুলে চলে এলাম। যখনই গেট দিয়ে ঢুকতে যাব তখনই আমাদের সামনে ম্যামকে দেখতে পাই। ম্যাম আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওইদিকে সাথী আমি না দেখি মতো চোখের ইশারা দিয়ে তার মাকে মানে ম্যামকে কি যেন শিখিয়ে দেয়। রিমন, বাবা কেমন আছো? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো। তা তোমার সাথে এই মেয়েটা কে? ও হচ্ছে নুসরাত, এখানে নতুন ভর্তি হয়েছে। তো ও তোমার সাথে কেন? না মানে ও আর আমি একই রাস্তা দিয়ে আসি, তো তাই একসাথে চলে এলাম। আচ্ছা, তোমরা যাও। তারপর ক্লাসের দিকে হাঁটা ধরলাম। কিছু দূর যাওয়ার পর আচ্ছা, ম্যামটার নাম কি? ওনার নাম কটকটি। মানে? আস্ত বজ্জাত মহিলা, মনে মায়াদয় বলতে কিছু নেই। আমার কথা শুনে সাথী তো রাগে আগুন, তবু রাগকে বিস্কুট দিয়ে মানে কন্ট্রোল করলো আর মনে মনে বলে, তুই আমার সামনে আমার মাকে বজ্জাত বলিস? কুত্তা, বিলাই, শিয়াল। আরও কত রকম যে প্রাণীর নাম বলল তা লিখতে কলমের কালি শেষ হয়ে যাবে। কই, আমার তো ওনাকে খুব শান্তশিষ্ট মনে হচ্ছে। শান্তশিষ্ট? তুমি তো জানো না, ওই দিন আমাকে মেরে পিৎজা বানিয়ে দিয়েছিল, কষ্ট করে পিৎজা বানায় খাইতে পারে নাই। কি বল? কি মাইরটাই না দিছিল, এক মাইরে 3 দিন বিছানায়, এই দেখো ক্ষতগুলো এখনো আছে। ওকে দেখিয়ে ওইদিকে সাথীর আম্মু মানে শ্রদ্ধাভাজন বজ্জাত ম্যাম ফোন করে আমার আম্মুকে সবকিছু বলে দেয়। ক্লাসে এসে আমি আমার জায়গায়, সাথী ওর জায়গায় চলে গেল। কিছুক্ষণ পর স্যার আসলো। আমি শুধু বোরকাওয়ালির দিকে তাকিয়ে আছি। কখন যে স্যার ক্লাস শেষ করে চলে গেল টেরই পাইনি। তারপর ম্যাম আসলো। আমার মনোযোগ তখনও ওর দিকে। পড়ানোর ফাঁকে ম্যামের চোখ আমার দিকে পড়তেই দেখে যে আমি এক নজরে নুসরাতের দিকে তাকিয়ে আছি। তখন ম্যামের ঠোঁটের কোণে হাসি ফুটলো। আবার মনে মনে ভাবে, এইভাবে চলতে থাকলে তোর পড়ালেখা নোয়াখালী চলে যাবে। রিমন, ম্যামের ডাকে আমার হুঁশ ফিরল। জি জি ম্যাম। পড়ায় মনোযোগ দাও, সামনে পরীক্ষা। এভাবে করতে থাকলে তো তোমার ভবিষ্যৎ অন্ধকার। সরি ম্যাম। পড়ায় মনোযোগ দাও। আমি পড়ায় মনোযোগ দিলাম। দেখতে দেখতে ম্যামের ক্লাস শেষ। তারপর একে একে সব ক্লাস করে বের হলাম। নুসরাতের জন্য অপেক্ষা করতেছি, ও আসলে তাহলে যাওয়া যাক। হুম। তারপর দুজনে হাঁটতে লাগলাম। একটা দোকানের পাশে এসে, তুমি একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। ওকে। দোকানে গিয়ে একটা মিনি লাক্স সাবান কিনলাম। নুসরাতের কাছে এসে, চলো। তারপর দুজন হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে এলাম। এসে দুজনে দাঁড়িয়ে আছি, কিছু বলছি না। ওইদিকে সাথী মনে মনে বলছে, হারামি কিছু বলছে না কেন? আমার তো আর তর্স হয়েছে না। তুমি কি জানি বলবে বলছিলে, বললে বলো না, না বললে বাই। আমি একদিনে ভাবছি কিভাবে শুরু করব। নুসরাতের কথা আমার কানে ঢুকে নাই। কি হলো? ভাবছি, কি ভাবছো? বলতে ভয় করতেছে। ভয় নেই, বলে ফেলো। জানি না কিভাবে বলবো, তবুও না বলে থাকতে পারবো না। এই বলে পকেট থেকে লাক্স সাবানটা বের করে ওর সামনে হাঁটু গেড়ে বসে, আমি তোমার চোখের মায়ায় সেই প্রথম দেখায় পড়ে গেছি। তোমার চোখগুলো আমাকে কেমন জানি টানে। আমি তোমার চোখের মায়ায় সারা জীবন পড়তে চাই। আমি তোমার শীতের চাদর হতে চাই। তুমি কি আমায় তোমার সাথে সারা জীবন পথ চলার সুযোগ দিবে? তোমার চোখের মায়ায় পড়তে কখন যে তোমায় এমনে জায়গা দিয়ে ফেলেছি তা আমিও টের পাইনি। আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। সাবানটা ওর দিকে এগিয়ে দিয়ে সাথী আমার হাত থেকে সাবানটা নিয়ে উচ্চস্বরে হাসতে লাগলো। কি হলো? আমি তো হাসার মতো কিছু বলিনি। তোমাকে কত সুন্দর করে প্রপোজ করলাম, এভাবে কবিও পারবে না। এইটা কি? কেন, সাবান আর কি? সাবান দিয়ে কেউ প্রপোজ করে? সবাই করে গোলাপ দিয়ে, আর তুমি? এটা যেই সেই সাবান না, এটা হচ্ছে হাজারো গোলাপে সমৃদ্ধ লাক্স সাবান। আমি তোমাকে হাজার গোলাপ দিয়ে প্রপোজ করলাম। এইটা তো আগে ভাবিনি। রাখো তোমার ভাবা ভাবি, আগে আমার উত্তর দাও। কিসের উত্তর? ইস নেখা, আমি যে এতক্ষণ কষ্ট করে প্রপোজ করলাম তার উত্তর। আমার সময় লাগবে। কিন্তু সাথীর ইচ্ছে করছে এখন চিৎকার করে বলতে, রিমন আমিও তোমাকে ভালোবাসি, সেই ছোটকাল থেকেই। কিন্তু এখন বলে সব মজা চলে যাবে, তাই একটু ভাব নিচ্ছেন। ওকে কাল আমাকে জানাবে। অবশ্যই হ্যাঁ শুনতে চাই। আজ তাহলে চলো, আম্মু চিন্তা করবে। ওকে চলো। যখনই দুজনে হাঁটা ধরলাম তখনই নুসরাত হোঁচটকে সোজা আমার উপর পড়লো। নুসরাত নিজের অজান্তে আমাকে জড়িয়ে ধরলো। আহা কি ফিলিংস, বলে বোঝাতে পারবো না। এই আমার কেমন কেমন জানি লাগছে, এইবার তো ছাড়ো। নুসরাত তাড়াতাড়ি ছেড়ে দিল। লজ্জায় মাথা নিচু করে আছে। হইছে, হার লজ্জা পেতে হবে না, চলো যাওয়া যাক। নুসরাত বলে হাঁটা ধরলো। আমি ওর পাশাপাশি হাঁটছি। তারপর দুজনে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু ওই দিনের মতো হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মু আজকে আবার কি করলাম? কি করার বাকি রাখছিস? কি করলাম বলবে তো? বোরকা পরা মেয়েটা কে? কোন বোরকা পরা মেয়ে? আমি কিছু জানি না মনে করছিস? আমাকে তোর ম্যাম সব বলেছে।
এই রে কাজ সারছে। এই বজ্জাটা মানে ঠান্ডা পানিতে চুবাইলো, তাই তো বলি আম্মুকে দামি সংবাদগুলো কে দেয়। এখন আম্মুকে কি বলি? এই বজ্জাটা তোমাকে কি বলছে? দেখ, ন্যাক আমি করবি না, ঝাড়ু পেটা করে তোর বাপের নাম ভুলিয়ে দেব। আমি তো আব্বুর নাম সেই কবে ভুলে গেছি, আবার নতুন করে ভুলার কি আছে? এই বলে সোফায় বসে পড়লাম। আম্মু চাটা নিয়ে চলে গেল। আবারও কিছুক্ষণ পর ফিরে এসে আমার পাশে বসলো। চুপ করে বসে আছি। তা বাবা, মেয়েটাকে কালকে একবার নিয়ে আসিস। আমি কথা শুনে আমার কাশি উঠে গেল। কি হয়েছে, এভাবে কাশতেছিস কেন? তোমার কথা শুনে। দেখ, আমি কিন্তু তোর উপর রেগে নেই। আমি দেখতে চাই আমার ছেলের কেমন পছন্দ। সত্যি বলছো? সত্যি। মায়ের কথা শুনে আমার তো প্লাজো ড্যান্স দিতে ইচ্ছে করছে। আমি ভাবতেও পারি নাই যে মা এত সহজে মেনে নিবে। ওকে কাল নিয়ে আসবনি। আচ্ছা আমি রুমে গেলাম। এই বলে রুমে চলে গেলাম। ওইদিকে সাথী আজকে পার্কে ঘটে যাওয়া কথাগুলো শুয়ে শুয়ে ভাবছে আর মনে মনে হাসছে। আজকে ওর সবচেয়ে খুশির দিন, কারণ আজকে ওর ভালোবাসার মানুষ ওকে প্রপোজ করেছে। ও কি ভেবে গান ছেড়ে দিয়ে রুমের মধ্যে নাচানাচি শুরু করে। সাথীর আম্মু ও রুমে এসে দেখে যে ও নাচতেছে। কিরে, তুই এভাবে নাচছিস কেন? কিন্তু সাথীর সেদিকে কোনো খেয়াল নেই, ও নাচতেই আছে। ম্যাম গিয়ে সোজা গান বন্ধ করে দিল, কিন্তু সাথী তখনও নাচতেছে। ওই সাথী, এভাবে বানরের মতো লাফাচ্ছিস কেন? তবুও সাথী নাচতেই আছে। সাথী, এতক্ষণে সাথীর নাচ বন্ধ হলো। কে? তুই এভাবে লাফাচ্ছিস কেন? বানরও তো তোর থেকে ভালোভাবে নাচতে জানে। সাথী সোজা গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরলো। আজ আমার মেয়ে এত খুশি কেন? মা, আজ রিমন আমাকে প্রপোজ করেছে। কি? হ্যাঁ মা। তাহলে আমার জামাইয়ের মনে লাড্ডু ফুটেছে? আপনারা জামাই মানে বুঝেন নাই? দাঁড়ান বুঝিয়ে বলি। আসলে আমার আর সাথীর বিয়ে সেই ছোটবেলা থেকে ঠিক করা, কিন্তু তা আমি জানি না, আমি বাদে সবাই জানে। পুরো কথাটা শুনলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তারপর সাথী তার মাকে সব বলল। ম্যাম তো হাসতে হাসতে শেষ। ছেলেটা পারেও বটে, তুইও কিন্তু কম না। স্কুলে নুসরাতের জন্য অপেক্ষা করতেছি। ধুর, পেতনিটা এখনো আসছে না কেন? অনেকক্ষণ পর নুসরাত আসলো। হাই, কেমন আছো? হ্যালো, ভালো। তুমি? ভালো। তা আমার উত্তর কই? এখনই বলতে হবে? হ্যাঁ। এখানে না, চল নদীর পাড়ে যাই। আজকে আর ক্লাস করব না। ওকে চলো। তারপর দুজনে নদীর পাড়ে চলে আসলাম। তোমার আর আমার তো সামনে পরীক্ষা। তো এখন যদি আমরা রিলেশনে জড়াই তাহলে আমাদের পড়ালেখার ক্ষতি হবে। তুমি কি বলতে চাও ক্লিয়ার করে বলো। আমি তোমার প্রস্তাবে রাজি আছি, সত্যি? কিন্তু আমার কিছু শর্ত আছে, যদি মানতে পারো তাহলে আমিও রাজি। আমি তোমার সব শর্তে রাজি আছি, বলো। প্রথমত মন দিয়ে লেখাপড়া করতে হবে। দ্বিতীয়ত, যতদিন না পরীক্ষা শেষ হবে ততদিন আমার সাথে যোগাযোগ করতে পারবে না, মানে মোবাইলে কোনো যোগাযোগ করা যাবে না, কিন্তু চাইলে স্কুলে একটু একটু কথা বলতে পারো। তারপর? সবচেয়ে শেষ শর্ত, এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। যেদিন এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে সেদিন আমি নিজে থেকে তোমাকে প্রপোজ করব। কি মানতে পারবে তো? সবগুলো পারবো, কিন্তু শেষেরটা গ্যারান্টি দিতে পারছি না। আসলে আমি বই কোনোদিন ধরেছি আমার মনে নেই। তাহলে আমার কিচ্ছু করার নেই। তোমাকে ফিরিয়ে দিতে আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো, এছাড়া আমার আর কোনো উপায় নেই। না না, আমাকে পারতে হবে। আমি তোমার জন্য সব করতে পারি। তাহলে চলি, বাই। আমি ওর হাত ধরে। কই যাও? আমারও একটা শর্ত আছে। কি? এখন আমার ধরে আমার পাশে বসতে হবে। না, তা হয় না, এখনো আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। প্লিজ। ওকে, ধরো। তারপর আমার হাত ধরে আমার পাশে বসে পড়লো। ও আমার হাত ধরার সাথে সাথে আমার গায়ে একটা ঝাঁকি দিয়ে উঠলো। এইভাবে অনেকক্ষণ বসে থাকার পর, নুসরাত তোমাকে আম্মু যেতে বলেছে আজকে আমার সাথে। কেন? আর তোমার আম্মু আমাকে কেমন করে চেনেন? আর বলতা, কালকে ওই বজ্জাত ম্যামটা আমাদের দুজনকে একসাথে স্কুলে ঢুকতে দেখেছিল। উনি আম্মুকে ফোন করে বলে দিয়েছে। তুই আমার মাকে আবার বজ্জাত বললি? তোকে আমি সময় হলে দেখে নিব। তাহলে কালকে তো থেরাপি ভালো দিছে। আরে না, আমার আম্মু আমাকে কিছু বলেনি। আরো বলেছে আমার ছেলের পছন্দ কেমন। তাহলে চলো তোমার বাসা থেকে ঘুরে আসি। তারপর দুজনে আমার বাসার দিকে হাঁটা ধরলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর পর দরজা খুলে দিতেই আমাদের চোখ কপালে, কারণ আমার বাসায় ম্যাডাম। আমি তো ভয়ে দাদার নাম জপতেছি, কিন্তু নুসরাতকে দেখে স্বাভাবিক মনে হলো। আপনি হঠাৎ এইখানে? আমার বান্ধবীর বাসায় আসছে আর কি। জানি না বজ্জারটা আম্মুকে কে কি বলেছে। আজ কপালে খুব খারাপই আছে। মনে মনে ম্যামের 14 গোষ্ঠীকে একবার আসমানে তুলছি, আবার পাতালে ফেলছি। এইগুলো ভাবছি তখন। এই সোমা, কে এলো রে? তোর গুণধর ছেলে,
এসে দেখে যা সঙ্গে কাকে নিয়ে এসেছে। আম্মু দৌড়ে রান্নাঘর থেকে এলো, হাতে দেখি খুদ্দি। আজ আমি শেষ। বুকে সাউন্ড বক্স চলতেছে। কি রে, তোর সাথে মেয়েটা কে? ও হচ্ছে নুসরাত। নুসরাত উনি আমার আম্মু। আর ওনাকে তো চিনো, আমাদের বজ্জাত ম্যাম। ওর কানে কানে বললাম। আমার কথা শুনে নুসরাত তো সেই রাগ উঠছে, তবু রাগকে ললিপপ দিয়ে শান্ত রাখছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা এবং ম্যাম একসাথে, প্লাস তাদের সাথে আমিও নিয়ে নিলাম। তো মেয়েটাকে এইখানে কেন নিয়ে আসলি? এ মা, তুমি কাল বললে না ওকে আজ বাসায় নিয়ে আসতে, তাই ওকে আজ নিয়ে এলাম। এখন ভুলে গেলে? তুমি আমার মান সম্মানের চানাচুর গেলে দিলে। ও, তাহলে তুমি সেই। আসো মা, ভেতরে আসো। তারপর সবাই ভিতরে ঢুকলাম। সোফায় বসে তোমরা কথা বলো, আমি গোসল করে আসি। আমার মেয়ের সাথে আবার নতুন করে কথা বলার কি আছে? মনে মনে বলছে আর মুচকি মুচকি হাসছে। যা, তোর এইখানে দরকার নেই। এখন তো আমাকে দরকার হবে না, বউ পেয়ে গেছো না। ওই, বিড়বিড় করে কি বলিস? কিছু না, এই বলে রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে নামতে গিয়ে তখন ওদের কথাগুলো শুনতে পেলাম। তোর ছেলের পছন্দ আছে বলতে হয়। দেখতে হবে না ছেলেটা কার? তোর ছেলে যা ফাজিলের ফাজিল। ম্যামের কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। বজ্জারটা শুধু আমাকে নিয়ে লাগে। ম্যাম, আপনি শুধু আমাকে নিয়ে থাকেন কেন? সবসময় আমার সাথে রাগ দেখান। আমি আপনার সাথে কি ফাইজলামি করলাম? আমার মতো সাদাসিধে পোলারে আপনি ফাজিল বললেন? আম্মু, তুমি তোর বান্ধবীকে আমার পিছনে লাগতে নিষেধ করো। ওই, আমি তোর পেছনে কখন লাগলাম? ভুলে যাস না আমি তোর বলেই আটকে গেল, কারণ আম্মু তার দিকে চোখ বড় বড় করে তাকালো। কি? তুই ভুলে যাস না আমি তোর ম্যাম। তখনই ওই, তুই চুপ কর। হাতে এইটা দেখছিস? ভয়ে আর কিছু বললাম না। আমি গিয়ে সোফায় বসে পড়লাম। তোরা কথা বল, আমি খাবার রেডি করি। আন্টি, আমাকে বাসায় যেতে হবে। অন্য আরেকদিন আসবো, আজ আসি। না, তা বললে হবে না। আজ প্রথম এলে, না খাইয়ে ছাড়ছি না। এই প্রথম এলাম, আন্টি দেখতেছি ভালো অভিনয় করতে পারে। তারপর আম্মু খাবার সাজাতে চলে গেল। খাবার সাজানোর পর আমাদের খাবার খেতে ডাকলে আমরা টেবিলে গিয়ে বসলাম। আম্মু আর নুসরাত পাশাপাশি বসছে। খাবার নিয়ে খাওয়া শুরু করলাম। তখনই মা, তুমি খাবার না খেয়ে এভাবে বসে আছো কেন? তারপর নুসরাত আম্মুর কানে কানে কি জানি বলল। ওই রিমন, তুই রুমে গিয়ে খা। কেন? এখানে খেলে কি হয়েছে? নুসরাত তোর সামনে খেতে চাইছে না। বুঝতে পারছি। নুসরাত আমার সামনে গেলে আমি ওর মুখ দেখে নিব, তাই আমার সামনে খাচ্ছে না। আমিও এত সহজে যাব না। আমার সামনে খেলে কি হয়েছে? আমি কি ওর খাওয়ার দিকে তাকায় থাকবো নাকি? তুই রুমে যাবি কিনা বল। না, আমি এখানেই খাবো। ম্যাম মুচকে মুচকে হাসতেছে। না, তুই রুমে যাবি ব্যাস। চেয়ার থেকে উঠতে উঠতে অবস্থা ভালো না, এখান থেকে কেটে পড়াই ভালো। ওকে, যাচ্ছি। এই বলে খাবারের প্লেট নিয়ে রুমের দিকে হাঁটা ধরলাম। তখনই মাথায় একটা বুদ্ধি এলো। আচ্ছা, আড়াল থেকে দেখলে কেমন হয়? যেইভাবে সেই কাজ। চুপি চুপি দরজার কাছে গিয়ে ওকে দিচ্ছি, ও কখন মুখ খুলে। ওই লুকিয়ে লুকিয়ে কি দেখছিস? আরেকবার যদি দেখি খবর আছে। এই আম্মা কেমনে দেখতে পেলো? যাবি নাকি আমাকে উঠতে হবে? আমি তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়লাম। মনে এক বস্তা সুখ নিয়ে রুমে এসে খেলাম। তারপর খাওয়া শেষ করে ডাইনিং টেবিলে প্লেট রেখে এসে দেখি নুসরাত মুখ খুলে সোফায় আম্মুর সাথে বসে আছে, কিন্তু উল্টো দিকে হওয়ায় আমি মুখ দেখতে পারছি না। আমি চুপি চুপি গিয়ে যখন দেখতে যাব তখনই আম্মু দেখে ফেললো। চুপি চুপি এসে ওর মুখ দেখা হচ্ছে, তাই না? আম্মুর কথা শুনে নুসরাত তাড়াতাড়ি মুখ বেঁধে ফেললো। উফ, বাঁচা গেল। কই, আমি কেন ওর পেত্তির মতো মুখটা দেখতে যাব? এখন ওর মুখ দেখতে পারবি না, সময় হলে ঠিকই দেখতে পারবি। আমার বইয়েই গেছে। তা তো দেখতেই পাচ্ছি, চুপি চুপি দেখতেছে। আজ তাহলে আসি, আম্মু চিন্তা করবে। মা মেয়ে দুজনেই এখানে, আবার বলতেছে আম্মু চিন্তা করবে। কি অভিনয়টা না করতেছে। মনে মনে বলতেছে আর হাসতেছে। আজ থেকে গেলে হয় না? না আন্টি, আরেকদিন আসবো। তাহলে আমিও আসি। তুইও চলে যাবি? হ্যাঁ। আচ্ছা যা, কাল সাথী মামুনিকে আসতে বলিস। এই রিমন, যা নুসরতকে দিয়ে আয়। ওর যাওয়ার দরকার নেই, আমিও তো ওই পথেই যাব। তাহলে তো ভালো। আচ্ছা, আসি দুজনে একসাথে। আমি নীরব দর্শক হয়ে আছি। আচ্ছা, সাবধানে যা। তারপর ওদের বিদায় দিয়ে, আচ্ছা আম্মু দেখতে কেমন? আমার ওকে খুব পছন্দ হয়েছে, ওকেই আমার বউ বানাবো। তোমার বউ বানাবে মানে?
তুমি তো মেয়ে মানুষ, বউ কেমনে বানাবে? আরে ফাজিল, তোর বউ বানাবো বলছি, ওকেই তোর বউ করে আনবো। সত্যি বলছো আম্মু? এই বলে আম্মুকে জড়িয়ে ধরলাম। কিন্তু শর্ত আছে। আবার কি শর্ত? তুই যতদিন না তোর পরীক্ষা শেষ হচ্ছে ততদিন ওর সাথে যোগাযোগ করতে পারবি না, ওর সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবি না। কি? এ আবার কেমন শর্ত? ও আর আমি একই স্কুলে পড়ি, কথা তো বলতেই পারি। তা পারবি, কিন্তু পড়ার সময়ের বাইরে মোবাইলে তো একদমই পারবি না। আম্মু গো, আমারে এত কঠিন শাস্তি দিয়েন না। মানতে পারলে তোর ভালো, না মানলে আমার কিছুই করার নেই। আমার বউয়ের সাথে আমি কথা বলবো, তাতে তোমার কি? ওকে, তাহলে ওর সাথে আপনার বিয়ে ক্যান্সেল। আচ্ছা আচ্ছা, আমি সব শর্ত মানব। ভেবে দেখলাম পরীক্ষার সময় আর বেশি নেই, এই কয়দিন একটু কষ্ট সহ্য করতে হবে। এইভাবে দিনটা চলে গেল। পরদিন সকালে আমি ঘুমাচ্ছি, এমন সময় আমার গায়ের উপর ঝুপ করে ঠান্ডা পানি পড়ল। আমি সাথে সাথে লাফ দিয়ে উঠে গেলাম। আম্মু, এটা কি করলে? এইভাবে কেউ পানি ঢালে? এই শীতের মধ্যে কেউ এত ঠান্ডা পানি গায়ে ঢালে? ঢাললেই যখন একটু চুলা থেকে গরম করে এনে ঢালতে। আমি আব্বুকে এখনই বলবো যে তুমি আমার উপর অত্যাচার করতেছো। চোখ বন্ধ অবস্থায় এক নিঃশ্বাসে বলে ফেললাম। তখনই কারো হাসির আওয়াজ পেলাম। চোখ খুলে পাশে তাকিয়ে দেখি আমার চোখের হাসির ডিম হয়ে গেল, কারণ নুসরাত হতে বালতি নিয়ে আমার বেডের পাশে দাঁড়িয়ে আছে। আমার আর বুঝতে বাকি নেই যে এত বড় কাজটা ও করেছে। আমি কি না আম্মু ভেবে কত কিছুই না বলে ফেললাম। দূর, মান সম্মান একেবারে খিচুড়ি হয়ে গেল। তুমি এইখানে কেন? আর আমার গায়ে পানি ঢেলে দিলে কেন? আমার শ্বশুর বাড়িতে আমি আসছি, তাতে কার কি? তাই তো বুঝলাম, কিন্তু আমার গায়ে পানি ঢেলে মোটেও ভালো কাজ করেনি। এর শাস্তি তোমাকে পেতে হবে। তোমাকে কতক্ষণ ধরে ডাকতেছি, তোমার কোনো খবর নেই, তাই বাধ্য হয়ে পানি ঢেলে দিলাম। যাই বলো, শাস্তি পেতে হবে। কি শাস্তি? দাঁড়াও দেখাচ্ছি। এই বলে ওকে টান মেরে খাটে ফেলে দিলাম। ও আমার এই কাজ থেকে ভয় পেয়ে গেল। এই কি কি- কি করছো? আমাকে এভাবে ফেলে দিলে কেন? আমার বউকে আদর করতেছি। তোমার শর্তগুলো মনে নেই? আছে, বাট আমার গায়ে পানি ঢালার শাস্তি তো তোমাকে পেতে হবে। দেখো, ভালো হবে না কিন্তু, আমি কিন্তু চিৎকার করব। কিছু না বলে ওর দিকে মুখটা এগিয়ে নিতে লাগলাম। যখনই একদম কাছাকাছি চলে গেলাম তখনই আন্টি, আপনি কখন আসলেন? আমি ভয় পেয়ে তাড়াতাড়ি ওকে ছেড়ে দিলাম। সুযোগ পেয়ে নুসরাত তাড়াতাড়ি উঠে দিল দৌড়। দরজার কাছে গিয়ে আবার দাঁড়িয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, স্কুলের দেরি হয়ে যাচ্ছে। একটা হয়রানি হাসি দিয়ে চলে গেল। আমি ওর কাণ্ড দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। আমাকে বোকা বানিয়ে দিল। ধুর, মিস করে ফেললাম। তারপর মনে হয় কয়েক কেজি দুঃখ নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আমি রেডি হয়ে নিচে এসে নাস্তা করতে বসলাম। নুসরাত আমার সামনাসামনি বসেছে আর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। আমাকে বোকা বানিয়ে যেন মহৎ কাজ করে ফেললো। তারপর খাওয়া শেষ করে যখনই বের হতে যাব, মামুনি, শয়তানটা কোনো দুষ্টুমি করলে আমাকে বলবে। আচ্ছা আম্মু, আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তোমরা আমাকে কোন হাসপাতাল থেকে কিনে এনেছো? হাসপাতালের ঠিকানাটা দাও, গিয়ে ডাক্তারের কানের নিচে দুইটা দিয়ে জিজ্ঞেস করে আসি আমাকে তোমার কাছে কেন বিক্রি করেছে আর মানুষ পাইনি। আর একবার উল্টাপাল্টা বললে এখন তোর কানের নিচে পড়বে। হাসা কথা কইতে নেই। তোর হাঁচা কথার গুষ্টিরে বিরিয়ানি দিব। ফালতু কথা না বলে তাড়াতাড়ি দূর হও। তাড়িয়ে দিচ্ছ? দাঁড়াও, আর আসবো না। তুই না আসলে খাবারগুলো বেঁচে যাবে। দূর গেলাম। এই বলে নুসরাতকে নিয়ে রাস্তায় চলে আসলাম। দুজনে পাশাপাশি হাঁটছি। তোমার হাতটা একটু ধরতে পারি? না, শর্ত অনুযায়ী না চললে কথা বলা একদম বন্ধ করে দেব। আমার মতো বাচ্চার সাথে তোমরা সবাই কিন্তু চরম অত্যাচার করতেছো। তাই ধরে নাও, আমারও তো তোমার হাত ধরতে ইচ্ছে হয়, কিন্তু আমি নিরুপায়। আমার সাথে যত ক্লোজ হবে তত আমার প্রতি দুর্বল হয়ে পড়বে, ফলে তোমার পড়ালেখা চিকেন ফ্রাই করে খেয়ে ফেলবে। আচ্ছা, শর্তগুলো কি সত্যি মানতে হবে? হ্যাঁ, অবশ্যই। তোমাকে ছাড়া থাকতে পারবো না গো। দেখো, পরীক্ষার আর বেশি দিন নেই, পরীক্ষা শেষ হলেই আমরা যোগাযোগ করতে পারবো। এই কয়েকদিন অপেক্ষা করতে পারবে না? আমাকে পারতে হবে, কষ্ট হলেও আমাকে পারতে হবে। গুড বয়। আচ্ছা, আমারও একটা শর্ত আছে। কি? আমাকে এখন একটা ইয়ে দিতে হবে। ইয়েটা কি? ইয়ে মানে ইয়ে আর কি। ইয়েটা কি বলতে হবে তো। ধুর, আমার লজ্জা করে তো। ইয়ে মানে হচ্ছে ওইটা আর কি। ওইটা কি? এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বলো। আসো কানে কানে বলি। কানে কানে কেন?
এখানে তো কেউ নেই। কি বলো কেউ নেই? তোমার পাঠকরা আছে না, ওরা শুনে ফেলবে তো। তুমি তো জানোই আমি খুব লাজুক। আচ্ছা বলো দেখি। আমি ওর কানে কানে বলে দিলাম, না পারবো না, এটা কিন্তু শর্তের বাইরে। প্লিজ একটাই তো চাইলাম, সত্যি আর কিছু চাই বলে না। সত্যি বলছো? 3 সত্যি। ওকে দিচ্ছি। তার আগে তোমার পাঠকদের চোখ বন্ধ করতে বলো, আমার লজ্জা লাগে না বুঝি? ওই মেয়েরা এখনো ড্যাব ড্যাব করে চেয়ে রয়েছেন কিল্লাই, দেখতেছেন না ও লজ্জা পাচ্ছে? দয়া করে চোখ বন্ধ করুন, আপনাদের চকলেট দিমো। হয়েছে, এবার দাও। সবাই চোখ বন্ধ করছে। উম, কি দিলে গো? এখনো গালে লেগে আছে। ইস, আরেকটা দিলে ভালো হতো। না আর না। তারপর দুজনে স্কুলে চলে এলাম। দুজন যখন গেট দিয়ে ঢুকতে যাব তখনই কারোর সাথে যেন ধাক্কাকে পড়ে গেলাম। আমি পড়ায় সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। যখন চোখ খুললাম তখন দেখি আমি একটা মেয়ের উপরে পড়ে আছি। মেয়ে বললে ভুল হবে, আমার ক্লাসমেট রিমি। কেউ কিছু বলছি না, শুধু দুজনে দুজনের দিকে তাকিয়ে আছি। আমার সেই আরাম লাগতেছে, যেন ফোমে শুয়ে আছি। আমাদের ড্রয়িং রুমের সোফার ফোম এরকম নরম না, আর উঠতে ইচ্ছে করছে না। মেয়ে তো নয়, যেন আঠার বস্তা, থুক্কু তুলার বস্তা। আর বেশিক্ষণ তাকানো হলো না, কারণ নুসরাত আমাকে ওর উপর থেকে টেনে তুলে ফেললো। এই মেয়ে দেখলে গায়ের উপর পড়তে ইচ্ছা করে তাই না? আছো? আমি কখন পড়লাম? তোর মতো মেয়েদের আমার চেনা আছে। ভদ্রভাবে কথা বলো। তোর ভাদ্রির গুষ্টি কিলাই কি যে করব আমি নিজেই জানি না। মা বাবা কিছু শেখায়নি? এই মা বাবা ধরে কথা বলবি না। ওদের ঝগড়া দেখে আমি কাঁদবো নাকি হাসবো, আপনারাই বলুন। বললে কি করবে? দেখে তো ভদ্র ঘরের মেয়ে মনে হচ্ছে, কিন্তু ব্যবহার এরকম কেন? তোর মতো মেয়েদের সাথে এর চেয়ে ভালো আর ভাবে কথা বলা যায় না। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বাড়াবাড়ি আমি না, তুই করতেছিস। পেতনির ঘরে পেতনি। দেখো তোর, এতক্ষণ অনেক ভালোভাবে কথা বলছি। কুত্তি কোথাকায়, শুধু ঘেউ ঘেউ করো, স্কিল নাই। কি কি বললি তুই? এই বলে রিমির দিকে তেড়ে যেতে লাগলো। আমি অবস্থা খারাপ দেখে ওকে ওখান থেকে টেনে নিয়ে আসলাম। তুই আমাকে আনলি কেন? আজ ওর একদিন কি আমার আধা দিন। শান্ত হও, দেখো ওর কোনো দোষ নেই। দোষ নাই, তুই জানোস তোকে কোনো মেয়ের সাথে দেখলে আমার সহ্য হয় না। ও তাই নাকি বাবু? তুমি আমাকে এত ভালোবাসো? আমি তোকে ভালোবাসতে যাব কেন? পরীক্ষার আগে কোনো ভালোবাসা টালোবাসা চলবে না। ভালোবাসাকে উগান্ডা পাঠায় দাও। তাহলে এই কয়দিন আমার সাথে যোগাযোগ রাখবে না? হ্যাঁ। ওকে, তাহলে আজ থেকে তোমার সাথে কোনো কথা নাই। হ্যাঁ। কথা হবে পরীক্ষার পর, কিন্তু ততদিনের জন্য আরেকটা পটাইতে হবে। কি? তুই অন্য মেয়ের সাথে লাইন মারবি? মারলে তোমার কি? এতদিন একা একা চলবো কেমনে? তার জন্য একটা হলে মন্দ হয় না। তুই অন্য মেয়েদের দিকে তাকালে তোর চোখ তুলে ডিক্সি করে দিব। এই দেখা যাবে। আমি রিমির সাথে লাইন মারবো, দেখি তুমি কি করতে পারো। আমার সামনে থেকে দূর হ। হ্যাঁ যাচ্ছি, ভালো থেকো। তারপর ক্লাসে চলে এলাম। ক্লাসে নুসরাতের দিকে একবারও তাকাইনি। স্যারের কথা মনোযোগ দিয়ে শুনছি। আমাকে এখন থেকে ভালো করে পড়তে হবে, নুসরাতকে দেখিয়ে দিব। তারপর ক্লাস শেষ হলে ডানে বামে না তাকিয়ে সোজা বাসায় চলে এলাম। বিকেল হলে ম্যামের কাছে প্রাইভেট পড়তে চলে গেলাম। ম্যাম যেগুলো পড়াচ্ছেন সেগুলো মন দিয়ে পড়ছি। পড়ার ব্যাপার ছাড়া আর একটা কথা বললাম না। আমার এমন পরিবর্তন দেখে ম্যাম তো অবাকের উপরে অবাক। যে ছেলের ফাইজলামো না করলে ভাত হজম হয় না, সে এত শান্ত কেমন করে হলো? কি ব্যাপার, আজ এত ভদ্র কেন? ম্যাম সামনে পরীক্ষা, তাই এখন থেকে মন দিয়ে পড়বো। ভালো। পড়া শেষ হলে বাসায় চলে আসলাম। সন্ধ্যা হলে পড়তে বসলাম। মা আমার রুমে এসে রীতিমতো অবাক, কারণ এই সময়ে আমি মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। আর আজ পড়তে বসলাম। ব্যাপারটা আমার আম্মুর কাছে হজম হচ্ছে না। আজ সূর্য কোন দিকে উঠেছে? আজ রান্নাঘরে চুলা থেকে উঠেছে। যাও তো, পারো তো পেঁচাল না পেরে পড়তে দাও। তা আজ কি মনে করে? সামনে পরীক্ষা, এখন থেকে যদি না পড়ি তাহলে পরীক্ষায় ভালো কেমনে করবো? এতদিন পর ভালো মানুষের নজর পড়েছে, আলহামদুলিল্লাহ। এবার আপনি আসতে পারেন। আম্মু চলে গেল, আমি আবার পড়া শুরু করলাম। এইভাবে পড়তে পড়তে কখন যে রাত 11টা বেজে গেল আমি নিজেও জানি না। আজ প্রথম এতক্ষণ পড়লাম। আমার মনে হচ্ছে আমি এভারেস্ট জয় করে নিয়েছি। তারপর খেয়ে দিলাম এক চরম ঘুম। পরদিন সকালে স্কুলে যাচ্ছি, তখন দেখি নুসরাত রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি না দেখার ভান করে ওকে ক্রস করে চলে এলাম। নুসরাতও আমার এমন কাজ দেখে অবাক। আমার এখন নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে। গতকাল থেকে সবাইকে অবাকের উপর অবাক করে যাচ্ছি। এই রিমন, আমাকে ফেলে চলে যাচ্ছ কেন? আমি নিজের মতো হাঁটতে লাগলাম। নুসরাত দৌড়ে এসে আমার শার্টের কলার ধরে, এই তোকে ডাকতেছি, কানে শুনতে পাস না? কলার ছাড়েন। ও সাথে সাথে ছেড়ে দিল।
আমাকে ফেলে চলে যাচ্ছ কেন? আপনি বলেছেন পরীক্ষার আগে কোনো যোগাযোগ করতে চান না, তাই আমিও চেষ্টা করতেছি। পরীক্ষার আগে আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ চল যাওয়া যাক। আমি আপনার সাথে যাব কেন? আপনার মতো আপনি চলেন। তুই আমার সাথে যাবি? আমি আর কিছু না বলে হাঁটা ধরলাম। এখন বুঝবি বোরকাওয়ালি পেতনি অবহেলা কাকে বলে, কত প্রকার। নুসরাত আমার সাথে হাঁটতে লাগলো। হাঁটার সময় ও নানাভাবে কথা বলার চেষ্টা করেছে। আমি ওর সাথে কথা না বলার জন্য ব্যাগ থেকে ললিপপ বের করে খেতে লাগলাম। আমি ওর কথার কোনো জবাব দিচ্ছি না দেখেও বিরক্ত হয়ে আমার মুখ থেকে ললিপপটা টান মেরে নিয়ে নিজের মুখে ঢুকিয়ে দিল। ওর এমন কাণ্ড দেখে আমি হতবাক হয়ে গেলাম। আরেকজনের মুখের খাবার আরেকজনে খায় নাকি? এক্কেরে রাক্ষস, থুক্কু রাক্ষসী। আপনি আমার ললিপপ খাচ্ছেন কেন? লজ্জা শরম নাই? আরেকজনের চুষা ললিপপ আরেকজনে খাচ্ছেন, ও এক থু। আরেকজনের কথা, আমি আমার স্বামীরটা খাচ্ছি, তাতে তোর কি? আমি আর কিছু বললাম না, কারণ বললেও কিছু হবে না। আপনারা তো জানেন মেয়েদের মুখ স্পিড বোটের চেয়ে দ্রুত। স্কুলে চলে আসলে আমি আমার মতো ক্লাসে চলে এলাম। আজ সব স্যাররাও অবাক হয়ে গেছে, কারণ আমি এই প্রথম সকল স্যারের পড়া কমপ্লিট করলাম। নিজেকে সত্যি সেলিব্রিটি মনে হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত কেউ আমার সাথে সেলফি নিতে এলো না। সেদিনের মতো ক্লাস শেষ করে বাসায় চলে এলাম। ওই দিনের পর থেকে নুসরাতের সাথে কোনো কথা বলি নাই। সামনে পড়লেও না দেখার ভান করে চলে আসতাম, যদিও ও কথা বলার অনেক চেষ্টা করেছিল। এইভাবে অনেক দিন চলে গেল, নুসরাতের সাথে কোনো কথা হয় নাই। এখন শুধু পড়া নিয়েই থাকি। একদিন মাঠের এক কোণে আনমনে বসে আছি, তখন কে যেন আমার কাঁধে হাত রাখলো। পিছন ফিরে দেখি রিমি। এখানে কি করছো? কিছু না, এমনি বসে আছি। তোমার পাশে বসতে পারি? অলরেডি বসে পড়লো, আবার ঢং করে অনুমতি নিচ্ছে। কি ভাবছো? কিছু নাই। তোমাকে একটা কথা বলবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এত ইংলিশ বুঝি না, বাংলা বলো। তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা কথা বলি। ওকে, শুরু করো। তোমার সিটে খালি আছে? আমি লোকাল বাস নাকি যে সিট খালি থাকবে? আরে পাগল, আমি ওই সিটের কথা বলছি না। তো তোমার জেব আছে? এখন নাই, তবে পরীক্ষার পর হবে। মানে অনেক লম্বা। বুঝিয়ে বলো। তারপর আমি ওকে সব খুলে বললাম। ওই বজ্জাত মেয়েটা তোমার বউ হবে? দেখ, সম্মান দিয়ে কথা বল। আমিও তোমাকে মনে মনে ভালোবাসি, কিন্তু আমি বলার সুযোগই পেলাম না। তুমি আমার থেকেও ভালো ছেলে পাবে। সেটা পাবো কিনা জানি না, তবে তোমার মতো একজনকে চাই। এতদিন সিঙ্গেল ছিলাম যে কারো চোখে পড়েনি, এখন বোরকওয়ালিকে ভালোবাসতে শুরু করব। অমনি ভালোবাসা মানুষের অভাব হচ্ছে না। মনে মনে রিমির 14 গোষ্ঠীকে দোয়া করতে লাগলাম, তাহলে হুবহু আমাকে কপি করে নাও। আমি তোমার অরিজিনাল কফি চাই। সেটা তো আর সম্ভব না। আমার অরিজিনাল কপি এখন নুসরাতের কাছে। তুমি চাইলে আমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারি। ওকে, ফ্রেন্ড। ওকে বলে হাত পকেটে ঢুকাই দিছি। হাত মিলাবে না? আমার সুরসুরি করে। পাগল, হাত মিলাও। হুম। তাহলে হাত মিলাও। আমি আস্তে আস্তে হাত এগিয়ে নিচ্ছি। যখনই হাত মিলাতে যাব তখনই আগে হাত ধুয়ে আসো। কেন? এরকম ময়লা হাত আমি হ্যান্ডশেক করি না। আমার হাত অনেক পরিষ্কার আছে, হারপিক দিয়ে হাত ধুয়ে আসছি। ওর কথা শুনে আমার তো সেই লেভেলের হাসি পেল। পাগলের মতো হাসছো কেন? হারপিক দিয়ে কেউ হাত ধয়? হারপিক দিয়ে তো ওই দুইটা ধয়। আবার আপনারা অন্য কিছু মনে করেন না, আমি কিন্তু টয়লেটের কথা বলতেছি। ওইটা মানে কি? আপনারা দেখছেন বলতে না বলতে একজন মাইন্ড করে বসে আছে। আরে টয়লেটের কথা বলতেছি। ও তাই বলো, হাত মিলাতে বলছি। আচ্ছা, এই বলে হাত মিলালাম। সামনে তাকিয়ে দেখি নুসরাত আমাদের দিকে আসতেছে। আমি ওকে লাগানোর জন্য বুদ্ধি বের করলাম। নুসরাত যখন আমাদের কাছাকাছি চলে আসলো তখনই, রিমি তোমার হাতগুলো তো খুব সুন্দর, উফ একদম তুলার মতো শক্ত, সারাজীবন ধরে থাকতে ইচ্ছে করছে, এই আরেকটু শক্ত করে ধরো না। রিমি আমার কাণ্ড দেখে তো হতবাক। কি বলছো এসব? আমি ওকে চোখের ইশারায় নুসরাতকে দেখিয়ে দিলাম। ও নুসরাতকে দেখে বুঝতে পারলো আমি এমন কেন করছি। আমি সত্যি বলছি, আমার তো আর ছাড়তে ইচ্ছে করে না। তা আমার আর কি কি সুন্দর? তোমার রূপের বর্ণনা আমার কাছে নেই। আমি যদি লেখক হতাম তোমাকে নিয়ে বড় গল্প লিখে ফেলতাম। তুমি সত্যি বলছো? তুমি আমাকে ভালোবাসো যে, সেটা আগে বলো নাই কেন? আমার ভয় করতেছিল যদি তুমি আমাকে ফিরিয়ে দাও। আমাকে পেলে তুই অন্য মেয়েদের সাথে পীড়িত করিস। চোখ তো লালমরিচ হয়ে গেছে। তোমার সিরিয়াল পরীক্ষার পর এখন আপাতত এটাকে দিয়ে কাজ চালাই। তোর কাজ আমি বের করছি, তুই শুধু দাঁড়িয়ে থাক। মুই পাগল নাকি? রিমি, আমি গেলাম, গুড বাই বাবু। রিমিকে একটা ফ্লাইং কিস দিলাম। আমাকে অবহেলা করা এখন বুঝো, আর চিপসের মন ফুল। ওকে বাবু। তোর উম্মা বের করছি, দাঁড়া।
আমাকে আর পাইকে এক দৌড়ে রাস্তায় হঠাৎ দৌড়াতে দৌড়াতে ভুল করে একটা কুকুরের লেজে পা দিয়ে দিলাম। সাথে সাথে কুকুরের গান শুরু, ঘেউ ঘেউ। আমি তো ভয়ে শেষ। দিলাম দৌড়ের গতি বাড়িয়ে। এ মা, কুকুরটাও দেখে আমার পিছিয়ে নিচে। আমার দৌড়ের গতি আরো বেড়ে গেল। কুকুরের দৌড়ানি খেয়ে কোনো রকম বাসার সামনে এসে পড়লাম। এসে হাঁপাতে লাগলাম। হালাত পুত কি দৌড়ানিটাই না দিল। হাঁপাতে হাঁপাতে কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর দরজা খুলে দিলে আমি তো অবাক, কারণ শ্রদ্ধাভাজন বোরকাওয়ালি উর্ফে নুসরাত আমার সামনে দাঁড়িয়ে। ও আমার আগে কেমনে আসলো? আমি যে দৌড়েছি তাতে প্লেনও আমাকে ধরতে পারবে কিনা সন্দেহ। জানি না পেতনিটা আমার আম্মুকে আমার নামে কি কি বলেছে। এইগুলো ভাবছিলাম তখনই কি মশাই, কুকুর দৌড়ানি কেমন দিল? এই রে শাকচুনিটা কেমনে জানলো? আমাকে কেন কুকুর দৌড়ানি দিবে? কুকুর কি ইফটিজিং করছো তাই কুকুর দৌড়ানি দিছে? আমি কুকুরকে দৌড়ানি দিছি যে? আমি দেখছি তো কে কাকে দৌড়ানি দিছে। আচ্ছা, আপনি এখানে কেন? আমার শ্বশুর বাড়ি, আমি যখন ইচ্ছা তখন আসবো। আইসে শ্বশুরবাড়ি লক্ষ্মী বউ। আপনার শ্বশুরবাড়ি এটা না, ভুল করে অন্য জায়গায় এসে পড়েছেন। সেটা তোকে বলতে হবে না। দেখেন, আমি আপনার সব শর্ত মেনে চলছি। এখন আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন। আমি কিন্তু আপনার নামে ইফটিজিং এর মামলা করব। তুই আমার শর্ত মানতেছস তাই আমি খুশি হয়েছি, কিন্তু অন্য মেয়ের সাথে টাঙ্কি মারতে বলিনি। টাঙ্কি কেমনে মারে গো? দেখ, মাথা এমনিতেই গরম, রাগ বাড়াস না। দাঁড়া, আন্টি থুকু ফিউচার শাশুড়ি আম্মা কেমনে বলি যে তুই অন্য মেয়ের সাথে লুতুপুতু করতেছিস। এই রে, আম্মুকে বলে দিলে তো এই জীবনের বিয়ে করা হবে না। বিয়ের আগে তাকে আর কমু না। আমার এত বড় সর্বনাশ করবেন না আপা। কি, তুই আমাকে আপা বললি? না না, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন। মাফ করতে পারি একটা শর্তে। বলেন। তুই কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না, কোনো মেয়ের সাথে কথা বলবি না। ওকে, আমি রাজি। মেয়ের মধ্যে আপনিও পড়েন, আমি তো আপনার সাথে একদমই না। ওকে, যাও, রুমে যাও। হুম। আমারও খুব ইচ্ছা করে তোমার সাথে কথা বলতে, তোমার সাথে ঘুরতে, রাত জেগে কথা বলতে, কিন্তু তুমি যদি আমার তালে পড়ো তাহলে তোমার পড়ালেখা আর হবে না। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি যা করছি তোমার ভালোর জন্যই করতেছি। এইভাবে দেখতে দেখতে পরীক্ষা চলে এলো। এই কয়েক মাস ভালো করে পড়াই পরীক্ষা অনেক ভালো হয়েছে। আল্লাহর রহমতে সবাই পরীক্ষা ভালোই হয়েছে, কিন্তু নুসরাতের সাথে একটা কথাও বলিনি। আজ পরীক্ষা শেষ। আজ আমি অনেক খুশি, কারণ নুসরাত আজ থেকে আমার হবে। আমি পরীক্ষা দিয়ে বাসায় চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে শুয়ে থাকলাম। চোখে ঘুম লেগে আসলো। হঠাৎ কারো ডাকে আমার ঘুম নানুর বাড়ি চলে গেল। আমি চোখ খুলে দেখি নুসরাত। এই তাড়াতাড়ি উঠ, কেন? আমরা ঘুরতে যাব। আমরা মানে? আমি আর তুমি। আমি কেন আপনার সাথে যাব? তোমার সাথে আমার কথা আছে, তাড়াতাড়ি উঠে রেডি হও। আমাকে আর কিছু বলতে না দিয়ে চলে গেল। উঠে রেডি হয়ে নিচে এসে আমার চক্ষু চড়ক গাছ, কারণ নুসরাত আজ বোরকা পরেনি। আজ একটা নীল ড্রেস পরেছে, কিন্তু মুখ বাঁধা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। আমি তো ওর দিক থেকে চোখ সরাতে পারছি না। ওকে আজ নীল ড্রেসে নীল পেতনি থুকু পরি মনে হচ্ছে। কি দেখছো এভাবে? কিছু না। আমার ছেলে বৌমার থেকে চোখ সরাতে পারছে না। এই যে কাজ সারছে, আম্মু সব দেখছে, মান সম্মান বিরিয়ানি হয়ে গেল। যা, আর লজ্জা পেতে হবে না, ওকে নিয়ে ঘুরে আয়। আসো। তারপর আমি আর নুসরাত একটা পার্কে এলাম। এসে কিছুক্ষণ হেঁটে একটা বেঞ্চে গিয়ে বসলাম। আমি কিন্তু এখনো পর্যন্ত ওর সাথে একটা কথা বলিনি, যদিও ও কথা বলতে চেয়েছে। রিমন, তোমার হাতটা দাও তো। কেন? দিতে বলছে, দাও। আমি হাত বাড়িয়ে দিলাম। ও আমার হাতে একটা আংটি পরিয়ে দিয়ে, আমিও তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। এতদিন তোমাকে আমার কাছে থেকে দূরে রাখার জন্য আমাকে ক্ষমা করে দাও। আমাকে তোমার এইখানে একটা ছোট্ট করে জায়গা দিতে পারবে না? আমাকে কি একটু ভালোবেসে আপন করে নিবে? ওর কথা শুনে আমার খুব খুশি লাগছে। কি হলো, চুপ কেন? আমার উপর এখনো রেগে আছো? প্লিজ আমাকে মাফ করে দাও। আমিও তোমাকে ভালোবাসি। এই পাগলি, কান্না থামাও। সত্যি? সত্যি। কিন্তু এতদিন অনেক কষ্টে নিজেকে তোমার থেকে দূরে রেখেছি। এখন সব কষ্ট উধাও তোমাকে পেয়ে। তারপর নুসরাত সোজা আমাকে জড়িয়ে ধরলো। আমি তোমাকে আর কষ্ট পেতে দেব না। এই ছাড়ো, সবাই দেখছে। নুসরাত তাড়াতাড়ি ছেড়ে দিল। লজ্জায় মাথা নিচু করে আছে। আমার কিন্তু সেরকম ফিলিংস হচ্ছিল ওর ছোঁয়া পেয়ে। আচ্ছা, তোমার চেহারাটা কখন দেখাবা? সামনের মাসের 2 তারিখ তো তোমার জন্মদিন। তুমি কেমনে জানলে? 7টা না 5টা না আমার একটা মাত্র স্বামী, তার জন্মদিন আমি জানবো না তো কে জানবে? বুঝলাম। তোমার জন্মদিনে তোমায় একটা বড় ধরনের সারপ্রাইজ দেব, আর সেদিন আমি আমার চেহারা তোমায় দেখাবো। সারপ্রাইজটা কি? সারপ্রাইজ ইজ সারপ্রাইজ। ওকে। আচ্ছা, যদি
আমাকে দেখার পর আমাকে যদি তোমার ভালো না লাগে তখন কি আমাকে দূরে ফেলে দিবে? না রে পাগলি, তুমি যেমনই হও না কেন, আমার ভালোবাসা তোমার প্রতি একটুও কমবে না। আমি তোমার রূপ দেখে ভালোবাসিনি, আমি তোমার ওই মায়াবী আঁখি দুটিকে দেখেই তোমাকে ভালোবাসি। তাহলে কথা দাও সারা জীবন আমাকে ভালোবাসবে, এই হাতে আজীবন আগলে রাখবে। কথা দিলাম, এই জীবনে আমি শুধু তোমার। তারপর নুসরাত সোজা আমাকে জড়িয়ে ধরলো, আমিও ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর, এই ছাড়ো। কেন, থাক না, ভালোই তো লাগতেছে। সবাই দেখতেছে। আমি সাথে সাথে ওকে ছেড়ে দিলাম। আপনারা তো জানিনি আমি একটু লাজুক টাইপের। আচ্ছা চলো। আচ্ছা চলো যাওয়া যাক, কিন্তু সারাটা পথ আমার হাত ধরে যেতে হবে। আচ্ছা চলো, পাগল কোথাকার। দুজনে পাশাপাশি হাঁটছি। আচ্ছা নুসরাত, তোমার পরিবার কি আমাদের সম্পর্কটা মেনে নিবে? সেসব আমার উপর ছেড়ে দাও। না। রিমন, এটা কি করলে? আমার বউ দিলাম, তাতে তোমার কি? হয়েছে, তোমার সাথে কথায় পারবো না। তারপর যে যার যার বাসায় চলে আসলাম। দেখতে দেখতে আমাদের রেজাল্ট দিয়ে দিল। আমি আল্লাহর রহমতে অনেক ভালো করেছি, সাথী মানে নুসরাতও ভালো করেছে। আমার রেজাল্ট ভালো হওয়ার পিছনে নুসরাতের ভূমিকা রয়েছে। দেখতে দেখতে চলে এলো সেই দিন। আজ আমার জন্মদিন। বাড়িটা হালকাভাবে সাজানো হয়েছে, তেমন বড় করে অনুষ্ঠান করতেছে না, ঘরোয়াভাবে পালন করবে। আমার সবকিছু থেকে বেশি খুশি লাগতেছে আজ নুসরাতের চেহারাটা দেখতে পাবো, তাই ভাবতেই মনটা নেচে ওঠে। তারপর সন্ধ্যার পর থেকে মেহমান আসতে লাগলো। তেমন কেউ না, আমাদের পাশের বাসার ভাড়াটিয়ারা। আমি রুমে শুয়ে আছি, তখন আম্মু এসে বলল রেডি হয়ে নিচে যেতে। আমিও কিছু না বলে রেডি হয়ে নিচে চলে গেলাম। নিচে আসতেই সবাই একে একে উইশ করতেছে আর হাতে বড় বড় গিফট ধরাই দিচ্ছে। তারপর এলো আমার শ্রদ্ধেয় বজ্জাত থুক্কু। ভালো ম্যাম। শুভ জন্মদিন। ধন্যবাদ ম্যাম। ও আমার হাতে একটা গিফট ধরে দিল। তারপর যে যার যার মতো কথা বলতেছে। আমি আমার মতো ঘুরে ঘুরে দেখছি। আমার চোখ জোড়া একজনকে খুঁজছে। আপনারা ভাবতেছেন আমি নুসরাতকে খুঁজতেছি, তাই তো? তাহলে আপনারা ভুল ভাবছেন, আমি খুঁজতেছি সাথীকে। ম্যাম এইখানে আছে, কিন্তু সাথী কোথায়? যাই ম্যাম থেকে জিজ্ঞেস করে আসি। যেই ভাবা সেই কাজ। ম্যাম সাথী কোথায়? ওকে দেখতেছি না যে। ও গতকাল ওর নানুর বাড়ি গেছে। কি আজ আমার জন্মদিন আর ও চলে গেল? এটা মোটেও ভালো কাজ করেনি। ওর মামা জরুরি তলব করেছে তো, তাই যেতে হয়েছে। তারপর আম্মু সবাইকে কেক কাটার জন্য ডাকলেন। আমরা সবাই গেলাম। নে ধর কেক কাটা। আম্মু তোমার বৌমাকে পেলে কেক কেটে ফেলবে? তাই তো, আমি তো একদম ভুলে গেছি। ও এখনো আসছে না কেন? এই তো আন্টি, আমি এসে গেছি। সবাই তখন দরজার দিকে তাকায়। দেখি নুসরাত। আমি তোকে দেখে একদম হা হয়ে গেছি। নেভি ব্লু বোরকা, চোখে কাজল, উপস কি যে সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। এক বস্তা ক্রাশ জমা করলাম। তারপর হ্যাপি বার্থডে টু ইউ। ধন্যবাদ, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। নুসরাত কিছু না বলে মাথা নিচু করে রইল। এইবার কেকটা কাট। তারপর আমি ফোন দিয়ে মোমবাতি নিবানোর সাথে সাথে সবাই একসাথে হাততালি দিল। তারপর কেটে কেটে সবাইকে কাঁদিয়ে দিলাম। সবাইকে খাওয়ানোর পর নুসরাত এইবার তোমার সারপ্রাইজটা দাও না, আমি তো আর থাকতে পারছি না। অ্যাটেনশন প্লিজ। তখন সবাই আমাদের দিকে তাকালো। তুমি নিজ হাতে এবার আমার মুখটা খুলে দাও। আমি তুমি। আমি আস্তে আস্তে ওর মুখের দিকে হাত নিয়ে যাচ্ছি। আমার হাত কাঁপছে, জানি না আমার জন্য কি অপেক্ষা করছে। তারপর আস্তে আস্তে ওর মুখের কাপড়টা খুলে দিলাম। কাপড় খোলার সাথে সাথে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি সাথে সাথে দুপা পিছে চলে গেলাম। আমি কাকে দেখছি? এ তো সাথী। নুসরাত সাথী কিভাবে হলো? না, হতে পারে না। সাথী তুমি এইখানে কেমনে? আমি। তুমি এতদিন যাকে ভালোবেসে এসেছো সেটা আমি। না, হতে পারে না। আমি তো নুসরাতকে ভালোবেসেছি, তোমাকে না। বাবা শান্ত হো, তোকে আমি সব বুঝিয়ে বলছি। কিচ্ছু বোঝানোর দরকার নেই। তোমরা সবাই আমাকে ঠকিয়েছো। আজ এত বড় সারপ্রাইজ পাবো ভাবতে পারি নাই। তোমরা কেউ ভালো না। কি নিখুঁত অভিনয়টাই না করলে, বলিউডের অভিনেতাদের হার মানাবে। এই বলে সোজা ছাদে চলে এলাম। আজ নিজেকে খুব অসহায় লাগছে। আমার সাথে সবাই এমন না করলেও পারতো। কি অপরাধ করেছিলাম আমি? সাথী যদি আমাকে ভালোবাসে তাহলে সরাসরি বলতে পারতো। এত অভিনয় করার কি দরকার ছিল? এগুলো ভাবছিলাম, হঠাৎ কে যেন আমার পা জড়িয়ে ধরলো। আমি নিচে তাকিয়ে দেখি সাথী আমার পাশে ধরে কান্না করতেছে। আর প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে এইভাবে কষ্ট দিতে চাইনি, কিন্তু একটু মজা করতে চাইছিলাম। আমার পা ছাড়ো। না, আগে বলো আমাকে ক্ষমা করেছো। পা ছাড়ো। ও ভয় পেয়ে তাড়াতাড়ি ছেড়ে উঠে দাঁড়ালো। তোমরা কেউ ভালো না। আমাকে এভাবে ঠকালে, যাও, তোমার মুখ দেখতে ইচ্ছে করছে না। তখনই পিছন থেকে বাবা আমাদের ক্ষমা করে দে, আমরা ভাবতে পারিনি যে তুই এইভাবে কষ্ট পাবি। প্লিজ একা থাকতে দাও। তুমি আমার মা হয়ে আমার সাথে এটা করতে পারলে?
সাথী যদি সরাসরি তোকে ভালোবাসার কথা বলতো, যদি তুই মেনে না নিতি, সেই ভয়েও নুসরাত সেজেছে। মেয়েটা সত্যি তোকে খুব ভালোবাসে, আর ওর সাথে তোর বিয়ের ঠিক হয়ে আছে সে ছোটবেলা থেকেই। কি? না, এটা আমি মানি না। বাবা, আমাদের ক্ষমা করে দাও। আমার মেয়েটা তোমাকে না পেলে সত্যি মরে যাবে। আমি একজন মা হয়ে তোমার সামনে হাত জোড় করছি। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে আমি যেমনই হই না কেন আমাকে ছেড়ে যাবে না, আজীবন আমাকে ভালোবাসবে। তাই বলে এইভাবে ঠকাবে? আমরা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এইসব করেছি, কিন্তু তুমি এতটা কষ্ট পাবে ভাবতে পারিনি। এখন আমি কি করব? হঠাৎ আম্মু আমার হাতে একটা তার মাথায় নিয়ে, তুই যদি সাথীকে তুই মেনে না নিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। এই মুহূর্তে আমার কিছু করার নেই, কারণ আমি আম্মুকে নিজের চেয়েও বেশি ভালোবাসি, তাই এখন মেনে নিতে বাধ্য। আম্মু, আমি তোমার সব কথা মানতে রাজি আছি, তবু মরার কথা মুখে এনো না। আমি জানি তুই আমার কথা ফেলতে পারবি না, লাভ ইউ মা। কিন্তু এখন ওকে বউ করে আনবো না, আপাতত রেজিস্ট্রি করে রাখবো। যখন বিয়ের বয়স হবে তখন আনবো। তুমি যা ভালো বুঝো ততদিন না হয় জমিয়ে প্রেম করব। কেউ বাধা দিচ্ছে নাকি? আচ্ছা মা, তোমরা যাও, ওর সাথে আমার কথা আছে। তারপর মা আর ম্যাম থুকু শাশুড়ি আম্মা চলে গেলেন। এখন আমি আর সাথী আছি শুধু। আমি এত সহজে তোমাকে মাফ করব না। মানে? আমাকে কষ্ট দেওয়ার শাস্তি তোমাকে পেতে হবে। তুমি যা শাস্তি দিবে আমি সব মাথা পেতে নিব। সত্যি তো? হুম। বেশি কিছু না, আমাকে প্রতিদিন একটা করে লিপ কিস করতে হবে। এটা কেমন শাস্তি আবার? এইটাই তোমার শাস্তি। এখন আমাকে মিষ্টি খাওয়াও। দাঁড়াও, আমি নিচে থেকে নিয়ে আসি। মিষ্টি তোমার কাছে আছে, নিচে যেতে হবে না। যা দুষ্টু, সবার সামনে কিভাবে দিব? এখানে তো আমি আর তুমি আর কেউ নেই। কেন, তুমি দেখতেছো না তোমার পাঠকরা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে? আমার লজ্জা লাগে না বুঝি? ও ভাইয়েরা এবং বোনেরা, আপনারা এখন আসতে পারেন। আপনাদের কারণে আমি আমার ফিউচার বউয়ের মিষ্টি খেতে পারছি। আপনারা যে যার বাসায় চলে যান। সবাই চলে গেছে, এবার দাও। আচ্ছা। শুরু হলো নতুন প্রেমের অধ্যায়।